হুম, লাইভ হ্যাঁ, হয়েছে। আমাদের লাইভ শুরু হয়ে গেছে। আপনি কি দেখতে পাচ্ছেন লাইভ শুরু হয়ে হুম, গেছে? হুম, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা আহ, ইতিমধ্যেই শুরু করে দিয়েছি আমাদের আজকের কাঙ্ক্ষিত সেই লাইভ অনুষ্ঠানটি। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত আছেন জনাব শওকত আলী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের স্নাতক সম্পন্ন করা একজন শিক্ষার্থী, এবং তিনি বর্তমানে স্নাতকোত্তর, যেটা আমরা মাস্টার্স, সেটাতে অধ্যয়নরত আছেন। পাশাপাশি তিনি বিভিন্ন বিষয় নিয়ে প্রাণী বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কাজ করে চলেছেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি তাকে পরিচয় করিয়ে দিতে চাই, তার একটা আলাদা পরিচয় আছে। তিনি চুনারগড় উপজেলার কৃতি সন্তান। চুনারগড় উপজেলার এই দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি অনেক জায়গায় কৃতিত্বের স্বাক্ষর বহন করে চলেছিলেন। তার মেধা এবং শিক্ষা দিয়ে তিনি পরিশ্রমের মাধ্যমে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার কাঙ্ক্ষিত অবস্থানটি নিশ্চিত করতে পেরেছিলেন। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? প্রথমে অসংখ্য ধন্যবাদ সাইফুর রাব্বি, ফার্স্ট টাইম আমাকে এই আর কি স্ট্রিম ইয়ার্ডে আনার জন্য। আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছি। তুমি কেমন আছো? আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো আছেন। হ্যাঁ, ভালো আছি ভাই। এখন ঘটনা হচ্ছে, আপনাকে আজকে আমরা যে বিষয়টি নিয়ে লাইভে আমন্ত্রণ জানিয়েছি, বিষয়টি হচ্ছে পরিবেশ ও জলবায়ু। আমাদের জানি যে চুনারগড় উপজেলার সাতচুরি সহ বিভিন্ন বন আছে, রেমাকালেঙ্গাও আছে। পাশাপাশি বাংলাদেশের যে পরিবেশ এবং পরিস্থিতি, এনভায়রনমেন্ট, পরিবেশ পরিস্থিতি নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। প্রথমেই বলবো যে বাংলাদেশের যে পরিবেশ, আপনি পরিবেশগত যে অবস্থান, বৈশ্বিক যে পরিবেশগত অবস্থান, এর সম্পর্কে আপনি কি বলবেন? আমাদের মধ্যে ইতিমধ্যে 5 জন দর্শক উপস্থিত হয়ে গেছেন, তারা দেখতে পাচ্ছেন। পরিবেশগত অবস্থান দিক থেকে বাংলাদেশকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন, সংক্ষিপ্ত ভাবে বলবেন। আসলে প্রাণীবিদ্যার ছাত্র হয়ে ভূগোল ও পরিবেশ বিষয় নিয়ে আমি জানি না কতটুকু বলতে পারবো। তারপরেও আমি যতটুকু জানি ততটুকুই বলবো। হয়তো বা যারা ভূগোল ও পরিবেশ সম্পর্কে ভালো জানেন তারা আমার সাথে অবশ্যই ভালো জানেন, সেটাতে আমি অনেক কম জানি, এটা স্বাভাবিক। যাই হোক, টপিক হচ্ছে জলবায়ু, পরিবর্তন এবং পরিবেশ, তাই না? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আমি যদি বলেন। আমি যদি জলবায়ু পরিবর্তন বা জলবায়ু নিয়ে যদি আমি প্রথম দিকে আমি যদি ন্যারেট করি, তাহলে জলবায়ু হচ্ছে আসলে কি? আহ, জলবায়ু বা আবহাওয়া একটা দেশের যখন 20 থেকে 30 বছরের 20 থেকে 30 বছরের এভারেজ তাপমাত্রা বা এভারেজ উষ্ণতা, তারপরে হুম, হুম। বৃষ্টিপাত বৃষ্টিপাত আর্দ্রতা, এই এভারেজ এগুলা, এই হ্যাঁ, এই 20 থেকে 30 বছরে এই এভারেজ কি কিগুলাই হচ্ছে হ্যাঁ, যে আসলে বলুন। জলবায়ুর। হ্যাঁ, এইগুলাই আসলে মানে বোঝা যাচ্ছে যে একটা দেশের জলবায়ুর অবস্থাটা কিরকম। তো বাংলাদেশের জলবায়ু আসলে যদি আমি চিন্তা করি, তাহলে আমরা তো জানি বাংলাদেশের জলবায়ু হচ্ছে নাতিশীতোষ্ণ, মানে না শীত না গরম। মানে শীতকালে প্রচন্ড শীত নাই, গরমকালে প্রচন্ড গরম নাই, মানে হচ্ছে নাতিশীতোষ্ণ। এর কারণ হচ্ছে যে আমি জলবায়ুর ব্যাখ্যা দিচ্ছি, তারপর আমি পরিবেশ বিষয়ে আগে আসতেছি। তো এর কারণ হচ্ছে যে বাংলাদেশের অবস্থান বা ভৌগোলিক অবস্থান যদি আমরা চিন্তা করি, আহ বাংলাদেশ কিন্তু আম, মানে বাংলাদেশের অবস্থানটা হচ্ছে যে কর্কট কর্কট ক্রান্তীয় যে মেরু রেখার দিকে অবস্থিত, যেটা হচ্ছে যে আমাদের কুমিল্লার উপরে গেছে, উপর দিয়ে অবস্থানগত আছে। তারপরে মৌসুমী জলবায়ুর যে অবস্থানটা বাংলাদেশের, সেটা অন্য আহ, বিশ্বের তুলনায়, বিশেষ করে মেরু অঞ্চলের জলবায়ুর তুলনায় আমাদের জলবায়ুর অবস্থানটা অনেকটা মানে আমাদের কিসে আছে আর কি। তো আমরা যদি চিন্তা করি, তাহলে আমাদের দেশে কেন শীতকালে প্রচন্ড শীত হয় না বা গরমকালে প্রচন্ড গরম হয় না, এর অনেকগুলো রিজন আছে। সেটা যদি আমরা চিন্তা করি, হ্যাঁ, আমাদের দেশে কিছু কিছু অঞ্চলে শীতকালে প্রচন্ড শীত পড়ে, যেমন রংপুর, তারপর পঞ্চগড়, হ্যাঁ, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, ওই এরিয়া গুলোতে শীতকালে হ্যাঁ, টেম্পারেচার 6 ডিগ্রি বা 7 ডিগ্রি এরকমও নেমে আসে। কিন্তু আমাদের যে মানে আচ্ছা, উত্তরবঙ্গের দিকে আচ্ছা। আর কি টেম্পারেচার গুলা এরকম থাকে, কিন্তু আমাদের দক্ষিণাঞ্চলের দিকে টেম্পারেচার গুলা এতটা রাইজ হয় না বা এতটা লো হয় না।
এর একটা কারণ হচ্ছে যে আমরা যদি একটু হ্যাঁ। দেখি আমাদের আমাদের বাংলাদেশের ভৌগোলিক ভৌগোলিক অবস্থান যদি চিন্তা করি, বাংলাদেশের নিচে কিন্তু মানে বা পাশেই কিন্তু সুন্দরবন, সরি, বঙ্গোপসাগর বঙ্গোপসাগর অবস্থিত, এবং আমাদের বঙ্গোপসাগর। সর্ব উত্তরে, সর্ব উত্তরে কিন্তু মানে আমাদের হুম। সীমান্তবর্তী না, মানে খানিকটা দূরে আমরা যদি দেখি তাহলে কিন্তু হুম। আহ, আমরা এই যে কি দেখতে পাই আর কি, মাউন্টেন এভারেস্ট, হ্যাঁ, বা আচ্ছা। হ্যাঁ মাউন্টেন এভারেস্ট দেখতে পাই। ও যার কারণে যখন মরু অঞ্চলের বিশেষ করে আহ, আহ, তোমার যখন বরফ শীতল কান্ট্রি গুলা বা আইল্যান্ড আচ্ছা। অথবা আহ, ঠান্ডা প্রচন্ড মানে বরফ শীতল কান্ট্রি গুলার যে বাতাস গুলা বা আমরা বলি না যে শৈত্য প্রবাহ, ওই শৈত্য আচ্ছা। প্রবাহটা কিন্তু এই শৈত্য প্রবাহটা কিন্তু আমরা আমরা খানিকটা সেভ হয়ে যাই এই মাউন্টেন এভারেস্ট বা এই কিসের কারণে আর কি। তো সেটা আচ্ছা। আমাদের জন্য একটা, সেটা আমাদের জন্য এই জন্য বললাম যে নাতিশীতোষ্ণ, মানে হচ্ছে যে শীতকালে প্রচন্ড শীতটা আমরা ফেস করি না ওইটার কারণেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে গরমকালে, হ্যাঁ গরমকালে যে গরমটা আমরা দেখি সেটা হচ্ছে যে রাজশাহীতে বা আমাদের রংপুর বা উত্তরবঙ্গের দিকেই মেনলি, মানে অতি খরা যেটা আর কি, ওই অতি খরারটা ওই অঞ্চলগুলাতে আসলে বেশিরভাগ ফেস করে। আর আমরা যেটা হচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষগুলা হচ্ছে যে গরমের পরিবর্তে যে মানে বঙ্গোপসাগর বা সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, যার কারণে যে লবণাক্ততা বেড়ে যাওয়া, কৃষিকাজে ব্যাঘাত ঘটা, ওই জিনিসগুলো আমরা এই এই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমরা ফেস করি। এটা গেল জলবায়ু। তা আরেকটা কি জানি ছিল সাইফুর রাব্বি? হ্যাঁ, আরেকটা ছিল পরিবেশ। পরিবেশটা। আচ্ছা। পরিবেশের বিষয়টা যেটা হচ্ছে পরিবেশ আমরা জানি, সেটা হচ্ছে যে ফরাসি শব্দ, এটা একটা ফরাসি শব্দ। পরিবেশ, একটা পরিবেশ তো অবশ্যই অনেক বনাঞ্চল, আমরা তো জানি বনাঞ্চল বা মানুষের সচেতনতা সবকিছু নিয়ে একটা পরিবেশ আসলে তৈরি হয় বা আচ্ছা। পরিবেশ কি হয়। তো এখানে আসলে কি কোনো পয়েন্ট আছে না, আমি জাস্ট পরিবেশ নিয়ে বলবো, পরিবেশ আচ্ছা, আমি সংরক্ষণ আমি বা বলবো পরিবেশ। পরিবেশের বিষয়টা আমরা পড়ে আছি। আপনার এখানে আরেকটি প্রশ্ন আছে, যে বিষয়টা হচ্ছে আপনার আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় পরিবেশগত অবস্থান থেকে কিন্তু বাংলাদেশের যে বৈশ্বিক যে জলবায়ু মোকাবেলার যে পরিস্থিতি আমরা প্রায় সময় দেখি যে বরফ গলতে শুরু করেছে। তারপর হুম বিভিন্ন হুম বিষয়ে পরিবেশগত অবস্থান থেকে বাংলাদেশ বিভিন্ন ভাবে ঝুঁকিতে রয়েছে। পরিবেশগত জলবায়ুগত ঝুঁকি হ্রাস নিয়ে সরকারও কিন্তু বর্তমান পরিস্থিতিতে খুব উদ্বেগ প্রকাশ করেছে। আমরা কলকারখানা এবং ইন্ডাস্ট্রিয়াল যে ইকোনমিক্যাল যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ইকোনমিক্যাল যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটি কিন্তু কলকারখানার যে পরিবেশগত একটি অবস্থান, এই অবস্থানটা কিন্তু জলবায়ুর উপর খুব ব্যাপকভাবে প্রভাব ফেলছে। এই বিষয়টাকে কিভাবে মোকাবেলা করা যাবে আপনি সংক্ষিপ্ত ভাবে একটু বলবেন? আচ্ছা, আমি সর্বোপরি বা সবার আগে যে আমি প্রভাবটা বলি যে কেন প্রভাবটা পড়ছে, তারপরে আমি মোকাবেলার পদক্ষেপ হুম। গুলো আমি বলি যে আসলে কি কি, দুইটা স্টেপে আমি আগে আচ্ছা, আচ্ছা, ডিভাইড আচ্ছা। করি। আচ্ছা, বলুন। হ্যাঁ, আচ্ছা, বলুন। প্রভাবটা বলেন। হচ্ছে যে আহ, প্রভাবটা হচ্ছে যে ধরো আহ, একটা পরিবেশের উপর মানে কিভাবে বিরূপ প্রভাব পড়ে, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা যদি দেখি সবার আগে যে আমরা মানে যে ওয়ার্ডটা আমরা জানি যেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা যেটা উষ্ণায়ন, যেটা বিশ্ব উষ্ণায়ন, তারপর ক্লাইমেট চেঞ্জ, ওই জিনিসগুলো কিন্তু একটা পরিবেশের উপর একটা বিরূপ প্রভাব ফেলে আর কি। তো ওইগুলা ওইগুলোর জন্য আসলে মেইনলি দায়ী হচ্ছে যে গ্রিন হাউস ইফেক্ট, হ্যাঁ, মানে গ্রিন হাউসের উপর যে প্রভাবগুলা পড়ে সেগুলার মেইনলি দায়ী। তো আসলে বাংলাদেশ যদি গ্রিন হাউস ইফেক্টের দিক দিয়ে যে কার্বন নিঃসরণ, আর মেইনলি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে যে 0.70%, 17% হচ্ছে যে কার্বন নিঃসরণ করে। আর সর্বোচ্চ যদি আমরা দেখি তাহলে কার্বন নিঃসরণ মানে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের দিকে চায়না আছে, যুক্তরাষ্ট্র আছে, আর অন্যান্য মানে উন্নত বিষয়গুলা, উন্নত দেশগুলো আর কি ওইগুলোর সাথে জড়িত। তো কার্বন ডাইঅক্সাইড অত্যাধিক মাত্রায় কার্বন ডাইঅক্সাইড নির্গমন, তারপর সিএফসি যুক্ত আহ, পণ্য ব্যবহার, মানে ক্লোরোফ্লুরোকার্বন, এগুলা পণ্য ব্যবহার, এইগুলা কারণে কিন্তু কি হচ্ছে, টেম্পারেচার রাইজ হচ্ছে। আর টেম্পারেচার রাইজ কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে সেটা আমরাই এই যে গ্রিন হাউস
মানে ওইটার সাথে আমরা একটু কম্পেয়ার করতে পারি। যেমন হচ্ছে যে গ্রিন হাউস যদি আমরা একটু কম্পেয়ার করি, একটু সবুজ গড়, সবুজ গড়ের ভিতরে ধরো তোমার বরফ শীতল কান্ট্রি গুলাতে কি করে ওরা, ওদের এখানে তো তাপমাত্রা নাই, তো ওরা একটা কাচের ঘরের ভিতরে, মানে সবুজ কাচের ঘরের ভিতরে কি করে, আহ, আমি একটা এক্সাম্পল টানতেছি। সবুজ কাচের ঘরের ভিতরে ওরা সবুজ বৃক্ষগুলা বা সবুজ শাকসবজি বা সবুজ উদ্ভিদ গুলা তারা সূর্যের আলোরে কাজে লাগাইয়া মেনলি মানে উৎপাদিত করে আর কি, উৎপাদন বাড়ায়। তো এখানে যে সূর্যের আলো, আমরা জানি তো কাঁচ তাপের কুপরিবাহী, সূর্যের আলোটা যেরকম এই যে এই গ্রিন হাউস এর ভিতরে প্রবেশ করতেছে কিন্তু বের হইতে পারতেছে না, ঠিক তেমনি আমরা এই গ্রিন হাউস এর সাথে আমাদের বিশ্বটারে যদি একটু কম্পেয়ার করি, তাহলে আমাদের এই গ্লোব বা বিশ্ব বা পৃথিবীটার চারপাশে কিন্তু বা অ্যাটমসফিয়ারে কিন্তু তোমার বিভিন্ন গ্যাসের আচ্ছাদন বা গ্যাসের আবরণ আছে। সাপোজ ফ্লুরোফ্লুরোকার্বন, তারপর নাইট্রাস অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, মিথেন, হ্যাঁ, এই 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 গ্যাসগুলা আচ্ছা মেনলি আচ্ছা। আছে আর কি, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। এখন এই যে আমরা আমরা যে কলকারখানার বর্জ্য পদার্থ বা গাড়ি কালো ধোঁয়া বা ইন্ডাস্ট্রিয়ালের আচ্ছা যে কিগুলো আর কি, ম্যাটেরিয়ালস গুলা মেনলি ওইগুলাই কিন্তু আচ্ছা আসলে কি হয়, বা আমরা যখন সিএফসি যুক্ত যে প্রোডাক্ট গুলো ইউজ করি, সাপোজ সিএফসি যুক্ত যদি আমরা আচ্ছা এরোসেল বা সিএফসি ফ্রিজ, মানে সিএফসি যুক্ত ফ্রিজ বা সিএফসি যুক্ত এসি, এই প্রোডাক্ট গুলো যদি আমরা ইউজ করি, আচ্ছা তাহলে কিন্তু এগুলার কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া আচ্ছা। আমাদের। আহ, জি, প্রিয় আলোচক, আমাদের দর্শক জনি দেব একটা প্রশ্ন করেছেন যে করোনার বর্তমান সময়ে কেমন প্রভাব ফেলবে, এটি কি একটা হ্যাঁ, প্রশ্ন হ্যাঁ, করেছেন। আর পাশাপাশি প্রিয় দর্শক যারা আছেন আপনারাও প্রশ্ন করতে পারেন। দর্শক যারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন, আপনারাও প্রশ্ন করতে পারেন। জনি দেব বলেছেন করোনার বর্তমান সময়ে কেমন প্রভাব ফেলবে, বলবেন প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ। গুড কোয়েশন। হ্যাঁ, ধন্যবাদ জনিদেবকে। আসলে করোনার মানে করোনার মধ্যে যে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে যে প্রভাবটা, সেটা আমরা যদি দেখি, আমরা রিসেন্ট যদি দেখি, কয়েকদিন আগে স্যাটেলাইটের মাধ্যমে নাসা একটা ছবি পোস্ট করেছে, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি। সেটা হচ্ছে যে চায়নাতে আমরা জানি যে কার্বন নিঃসরণ বা কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের দিক দিয়ে টপ পজিশনে আছে, কিন্তু আমরা এই যে মানে করোনার প্রকোপের মধ্যে এই যে যে কান্ট্রি গুলা লকডাউনে ছিল, বিশেষ করে কার্বন নিঃসরণের জন্য দায়ী যে কান্ট্রি গুলা সবচেয়ে বেশি, সেই কান্ট্রি গুলার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড নির্গমনের হার এতটাই কমে গেছিল স্যাটেলাইট থেকে, মানে তার আগের মানে কার্বন ডাইঅক্সাইড নির্গমনের ছবিটার সাথে বর্তমান ছবিটার কম্পেয়ার বা পার্থক্যটা এতটাই ছিল। তার মানে এটা বুঝতে বাকি নাই যে এই করোনার প্রকোপের কারণে মানে এনভায়রনমেন্ট বা পরিবেশ তাদের নিজস্ব স্বকীয়তা ফিরে পেয়েছে অলরেডি। তারপর আমরা আরেকটু যদি দেখি রিসেন্ট, মানে আমরা মানে আমাদের পার্শ্ববর্তী দেশ বা অন্য দেশগুলোতে আমরা নাই গেলাম, আমরা বাংলাদেশের যদি একটা প্রেক্ষাপট চিন্তা করি, কয়েকদিন আগের ঘটনা। মানে আগে কিন্তু পঞ্চগড় থেকে বা উত্তরবঙ্গের ওই এরিয়া গুলা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা, এটা হচ্ছে মানে পৃথিবীর তৃতীয় বৃহত্তম যে কিগুলো আর কি, মাউন্টেন এভারেস্ট। তো এই কাঞ্চনজঙ্ঘা মানে বাংলাদেশ থেকে আগে কিন্তু খালি চোখে সাদৃশ্যমান বা দৃশ্যমান ছিল না। এই যে এখন কিন্তু মানে আমরা ইতিমধ্যে কয়েকদিন আগে আমরা মানে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাইছি যে মানুষ মানে পঞ্চগড় যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। তো কেন দেখতে পাচ্ছে, কারণ হচ্ছে যে এই যে শিলিগুড়ি বা আহ, 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 ইন্ডিয়ার যে রাজ্যগুলো আছে আমাদের যে পার্শ্ববর্তী কি আর কি সীমান্তবর্তী যে কিগুলা, ওইগুলাতে মানে এই যে লকডাউনের কারণে যে গাড়ি বা যানবাহন গুলা বন্ধ ছিল বা মানুষের অবাধ বিচরণ বন্ধ ছিল, যার কারণে কার্বন ডাইঅক্সাইড নির্গমনের হারটা কম ছিল বিদায় আমরা কি করতে পারছি, যে আমাদের পঞ্চগড় থেকে কিন্তু আমরা যথোপযুক্ত ভাবে একদম সহজভাবে আমরা মানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারছি। তার মানে এটাও বুঝতে পারলাম যে এই যে করোনার প্রকোপের মধ্যে আমাদের কার্বন ডাইঅক্সাইডের মানে নিঃসরণটা কতটা কমে গেছে। মানে শুধু এটা আমাদের দেশের একটা এক্সাম্পল না, প্রত্যেকটা দেশে এরকম, প্রত্যেক উন্নত শীল বা দেশগুলাতেই কিন্তু এই করোনার প্রকোপের কারণে মানে মানে এনভায়রনমেন্ট তার নিজস্ব স্বকীয়তা ফিরে পাইছে। তো এটা একদিকে আচ্ছা এনভায়রনমেন্টের জন্য অবশ্যই ভালো। আচ্ছা, আমি আরেকটা বিষয় বলতে চাই যে দেখেন, প্রাকৃতিক যে রিসোর্স গুলো আছে, প্রাকৃতিক রিসোর্স গুলা কিন্তু দেখেন যে অনেক অক্সিজেন সরবরাহ করে প্রকৃতিতে। হ্যাঁ, হুম, এখানের হুম, মধ্যে হুম। একজন দর্শক আমাকে লিখিত ভাবেই কিন্তু একটি প্রশ্ন পাঠিয়েছিলেন আগে, যে
প্রাকৃতিক পরিবেশ যেমন দেখেন আমাদের চুনারুঘাট উপজেলায় কিন্তু সাতচুরি জাতীয় উদ্যান একটি কি আছে, হ্যাঁ জাতীয় উদ্যান আছে। বাংলাদেশের যে আপনার সামগ্রিক যে একটা এনভায়রনমেন্টাল যে ডাইভার্সিটি আছে, এনভায়রনমেন্টাল ডাইভার্সিটির যে একটা বিকৃতি আছে, এটাকে বলে পারভার্সিটি। এই পারভার্সিটিটা কি এরকম যে অক্সিজেনের রিসোর্স গুলা বা প্রাকৃতিক যে রিসোর্স গুলা এগুলার উৎপাদনে কি কোনো প্রভাব ফেলবে বলে মনে করেন কিনা আপনি? মানে হচ্ছে কি, বাংলাদেশের যে প্রাকৃতিক রিসোর্স গুলা সেখানে অক্সিজেন উৎপাদনের উপর কোনো প্রভাব পড়বে কিনা বা পড়তেছে কিনা, সেটা? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, সেটাই সে- সেটাই বলুন। এখন বাংলাদেশের যে প্রাকৃতিক রিসোর্স গুলা বা ন্যাশনাল পার্ক গুলা বা, হ্যাঁ, সেগুলোর উপর অক্সিজেনের বিরূপ প্রতিক্রিয়া বা প্রভাব পড়বে কিনা সেটা, এখন আমি যদি আহ, এটাকে আমি একটা এক্সাম্পল টেনে বলবো, বিশেষ করে সাতচুরি বা অন্যান্য বা ওভারঅল পুরা কান্ট্রিতে, হ্যাঁ কোনটা? হ্যাঁ, বলুন বলুন, আমাদের চুনারুঘাটের যেহেতু সাতচুরিকে প্রাধান্য দিন বা রেমাকালেঙ্গাকে প্রাধান্য দিয়ে হ্যাঁ, বলুন, বলুন, হ্যাঁ, সমস্যা আমি নেই। বলি, সেখানে অক্সিজেনের প্রাচুর্যতা এতটাই কমে যাবে না। কারণ আমরা জানি আমাদের, বিশেষ করে চুনারুঘাট আমার কাছে কিন্তু সবচেয়ে কমফোর্টেবল একটা মানে উপজেলা মনে হয়। কারণ সেখানে বা আমাদের চুনারুঘাটের আমি যদি দেখি, আমি দুইটা ক্যাটাগরিতে বিভক্ত করি। প্রথমটা হচ্ছে যে ফিজিক্যাল ফ্যাক্টর, মানে দুইটা ফ্যাক্টর আমি কম্পেয়ার করি, একটা হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্টর আর একটা হচ্ছে কেমিক্যাল ফ্যাক্টর। তো কেমিক্যাল ফ্যাক্টর গুলা লিটারেলি হচ্ছে যে হাউর বাউর এগুলা, আর ফিজিক্যাল ফ্যাক্টর গুলা হচ্ছে যে যে পাহাড় বা উঁচু নিচু টিলা বা বন জঙ্গল এরিয়া গুলা, এটা হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্টর, সানলাইটের বা এগুলা সবকিছুর প্রাচুর্যতা। তো আমি যে জিনিসটা দেখবো, আমাদের কেমিক্যাল ফ্যাক্টরের তুলনায় ফিজিক্যাল ফ্যাক্টরের প্রাচুর্যতাই আমাদের চুনারুঘাটে সবচেয়ে বেশি। আর সেইটা হচ্ছে যে আমাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হচ্ছে যে কি, আমাদের চুনারুঘাটের পাশে সাতচুরি আছে, এর পাশে রেমাকালেঙ্গা আছে বা পূর্ব দিকে রেমাকালেঙ্গা আছে, দুইটা আমাদের চুনারুঘাটের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। এখন এই আশীর্বাদের মেইন কারণ হচ্ছে যে যে অক্সিজেনের প্রাচুর্যতা, অত্যাধিক পরিমাণে গাছপালা এবং এনভায়রনমেন্ট, অর্থাৎ ইকোলজিক্যাল একটা ব্যালেন্স আছে। তো ইকোলজিক্যাল ব্যালেন্স থাকার কারণে আমরা অক্সিজেনের প্রাচুর্যতা যথেষ্ট পরিমাণে পাচ্ছি। আমরা যদি একটু কম্পেয়ার করি গাজীপুর ন্যাশনাল পার্ক বা অন্যান্য পার্ক গুলার সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখি ওই পার্ক গুলার আশেপাশে মানে যানবাহনের প্রাচুর্যতাটা বেশি, মানুষের জনসংখ্যার ইটাও বেশি, ডেনসিটিটাও বেশি। কিন্তু সেই তুলনায় আমাদের রেমাকালেঙ্গা কিংবা আমাদের সাতচুরি, সেদিকে আমাদের পপুলেশন ডেনসিটিটাও মোটামুটি কম, যানবাহনের প্রাচুর্যতাটা কম। সেই সুবাদে ওদের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে কিন্তু আমাদের অক্সিজেনের প্রাচুর্যতা অবশ্যই অনেক বেশি। ওদের তুলনায় আমাদের সাতচুরি বা রেমাকালেঙ্গার দিক দিয়ে অক্সিজেনের প্রাচুর্যতা অনেক বেশি। এখন হ্যাঁ, অক্সিজেনের প্রাচুর্যতার লেকিংসটা আমরা কখন পাবো, যখন দেখবো যে সেখানে ইকোলজিক্যাল কোনো ব্যালেন্স থাকবে না, বা ইকোলজিক্যাল ব্যালেন্স বলতে ওখানকার উদ্ভিদের সাথে যে প্রাণীগুলার যে সামঞ্জস্য, বা প্রাণীরা কিভাবে উদ্ভিদগুলার, হ্যাঁ মানে তাদের খাবার বা এগুলা যখন একটা ব্যালেন্স থাকে, তখন আমরা এটা বুঝবো যে ইকোলজিক্যাল ব্যালেন্সটা ঠিক, মানে ঠিক আছে। বা যখন দেখবো যে নদী ভাঙ্গনের ফলে বা অনেকগুলা পরিবার বা এগুলো তো আমি নাই যাইলাম, বা অত্যাধিক পরিমাণে যানবাহন বা এখানে প্রাণীদের তাদের স্বকীয়তা হারানো, সেই জিনিসগুলো আমরা যদি দেখি, তাহলে বা অবাধ অবাধ বা নির্বিচারে বৃক্ষকর্তন, হ্যাঁ, সেই জিনিসগুলো যে আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা অক্সিজেনের ল্যাকিংসটা বেশি ফেস করব। তো সাইফুর রাব্বি, তুমি যেটা আমাকে বলছো যে এখানে আমাদের এদিকে অক্সিজেনের মানে প্রমোশনটা কেমন, তো আমি অবশ্যই বলবো যে আমাদের হ্যাঁ সেটাই। চুনারুঘাট উপজেলার চারপাশে অক্সিজেনের প্রমোশনটা স্ট্যান্ডার্ড লেভেলের আছে, আমার কাছে যতটুকু মনে হয় অন্যান্য আচ্ছা আচ্ছা রিজনের তুলনায়। আচ্ছা। আচ্ছা, আমি আরেকটা বিষয় দেখতে পাচ্ছি একজন কাওয়ার ফরাজি নামে একজন দর্শক, তিনি টপিকের বাইরে গিয়ে একটি প্রশ্ন করেছেন। আমরা কি টপিকের বাইরের প্রশ্নগুলো নিব? আপনি কি মনে করেন? একটি প্রশ্ন দেখি করেছেন, আমার একটা প্রশ্ন, করোনা আগে কি নামে করোনা আগে কি নামে পরিচিত ছিল? সেটা কি নতুন কোন রোগ না আগেও ছিল? কাউসার ফরাজি প্রশ্ন করছেন যে করোনা কি আগে অন্য নামে পরিচিত ছিল, না এটা নতুন কোন একটি ভাইরাস? অপ্রাসঙ্গিক একটি প্রশ্ন, সংক্ষিপ্ত ভাবে হ্যাঁ, বলবেন। ধন্যবাদ। করোনা 1962 না 72 সালে ওইদিকে একবার মনে হয়, নামটা ভিন্ন ছিল কিন্তু আসলে কি, এই যে ফ্লো ভাইরাস নামে আর কি এটা পরিচিত ছিল, বা ফ্লো টাইপের।
সেটা আমরা তো করোনা জানি যে পুষ্পমঞ্জর বা করোনার মিনিং যেটা। আহ কিন্তু আমি যতটুকু মানে আমি এটার বিষয়ে এতটা বেশি অবাধ জানি না, তারপর আমি জানি যে করোনা ভাইরাস নামটা হয়তো বা আগেও একবার আইডেন্টিফাই হয়েছিল, কিন্তু ওইটা সিমটম গুলো অন্যরকম ছিল, যে ফ্লো টাইপের ছিল বা কাশি বা সর্দি ওই রকম টাইপের ছিল, এই আর কি। কিন্তু হয়তো এখন গ্লোবাল ওয়াইজ করোনার প্রকোপটা হয়তো আগের তুলনায় একটু বেশি এক্সটেন্ড হয়ে গেছে বলে বিধায় আমরা ওইটার এখন করোনা অন্যভাবে চিনি আর কি। আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে যে আহ, প্রকৃতির বা পরিবেশের বাতাসে আমরা তো অনেক সময় দেখি যে লেড, সীসা, তারপর বিভিন্ন ভারী পদার্থ হুম। এগুলা চলাচল করে বা ভাসে সব সময়। এগুলা আমাদের শ্বাস প্রশ্বাসে তো আমরা প্রায় সময় এগুলা গ্রহণ করি, হয়তো গ্রহণ করি হয়তো গ্রহণ করি না, পরিস্থিতি পরিবেশ ভেদে অনেক সময় লেড আমাদের শ্বাস প্রশ্বাস চলে যায়। এগুলা মনে করেন কি কেমন এফেক্ট করে, মানে একজন মানুষের দেহে হ্যাঁ, কেমন এফেক্ট করে এই যে পরিবেশগত এই যে ডাইভার্সিটি গুলা, বলবেন? আমি বলি, হ্যাঁ অবশ্যই। পরিবেশ যখন এই যে লেড বা ভারী যে ধাতুগুলা এগুলা মানে এনভায়রনমেন্টের উপরে যে বিরাজ করতেছে বা ভেসে আছে, সেগুলোর মধ্যে আমি সবার আগে যদি দেখি যে কলকারখানার বর্জ্য পদার্থ আছেই, প্লাস এই যে গাড়ির যে কালো ধোঁয়া, বিশেষ করে বাংলাদেশে তো মানে আহ, জায়গার স্পেসের তুলনায় গাড়ির যানবাহনের সংখ্যা অত্যাধিক পরিমাণে বেশি। সেই তুলনায় যেহেতু গাড়ি থেকে যে কালো ধোঁয়া গুলা বের হয় সেটা পরিবেশের সাথে যে মিক্স বা বিক্রিয়া করে, হ্যাঁ, লেড বা সীসা যে ভারী ভারী ধাতুগুলা বা ভারী ভারী পদার্থগুলা মানে কি হয় এখন এগুলা কিরকম প্রভাব আমাদের উপর ফেলে সেটা আসলে আমি বলি। আমরা বাঙালি, তো বাঙালির ইমিউনিটি অনেক হার্ড, আমরা এগুলা এই পরিবেশে আমরা অ্যাডাপ্ট করে ফেলছি অলরেডি। কিন্তু আমরা যদি ফরেন কান্ট্রি গুলাতে দেখি বা আমাদের আকাশ যদি ফরেন কান্ট্রির সাথে একটু কম্পেয়ার করে, ফরেন কান্ট্রির আকাশ তো আমরা জানি ধবধবে নীল বা পরিষ্কার, কিন্তু আমাদের অনেক সময় দেখি যে কুয়াশাচ্ছন্ন থাকে বা মেঘাচ্ছন্ন থাকে। আসলে কিন্তু এগুলা মেঘাচ্ছন্ন বা কুয়াশা কিছুটাই না, এগুলাই হচ্ছে মেনলি যে পরিবেশ যে দূষণ বা পরিবেশের যে ক্ষতিকর উপাদানগুলা এই ভেসে আছে সেইগুলাই। এখন এগুলো আমাদের উপর কিরকম ক্ষতিকর প্রভাব পড়ে সেগুলো আমি বলি। সবার আগে অবশ্যই বলবো যে মানে আমাদের মাথা ব্যথা বা চোখ জ্বালাপোড়া করা বা রেসপিরেটরি যে আমাদের কিগুলো আছে, ডাক্ট গুলো আছে, মানে আমাদের শ্বসন তন্ত্র প্রক্রিয়াগুলো বিশেষ করে ফুসফুস, এগুলাতে এফেক্ট করা। তারপর যেটা হচ্ছে ক্যান্সার, এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা হচ্ছে কি গাড়ির কালো ধোঁয়া বা গাড়ি থেকে যে কিগুলা বের হয় এগুলা কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন মনোক্সাইড এই কিসের সাথে গিয়ে মানে অ্যাটমসফিয়ারের সাথে গিয়ে বিক্রিয়া করে সেগুলো আমাদের ক্যান্সারের মতন মহা মানে রোগ ব্যাধি আর কি সৃষ্টি করে। তো আসলে এই উপাদানগুলাই কিন্তু আমাদের মানে ইনস্ট্যান্ট হয় না, আস্তে আস্তে আমাদের শরীরে কিন্তু গ্রো আপ হতে থাকে, মানে এই উপাদানের গুলার মানে নেগেটিভ ইফেক্ট গুলো আর কি আমাদের শরীরে আস্তে আস্তে কি করে আমরা প্রথম দিকে বুঝতে পারি না। যেমন ব্রঙ্কাইটিক্স এর মতন রোগ, এসটিসিটি, আরো অনেকগুলো আছে। এই রোগগুলা কিন্তু আমাদের শরীরে আস্তে আস্তে বাসা বাঁধে, কিন্তু আমরা ফার্স্টের দিকেই বা ইন ইন মানে ইনস্ট্যান্ট আমরা এগুলা ফেস করি না যে আসলে এই বাতাসের সাথে কি বা আমাদের শরীরে প্রবেশ করতেছে, এটা আমরা ইনস্ট্যান্ট বুঝতে পারি না। এগুলো আস্তে আস্তে যখন শরীরে গ্রহণ করে বা কোনো একটা রোগের সিমটম যখন আস্তে আস্তে দেখা দেয় তখন আমরা বুঝতে পারি যে আসলে এই এনভায়রনমেন্টের ইফেক্টের কারণে এটা হয়েছে, এই আর কি। আচ্ছা, খুব সুন্দর কথা বলেছেন। এখন আরেকটি প্রশ্ন আরেকজন ইনবক্সে পাঠিয়েছেন, যে মেসেঞ্জারে লিখেছেন, তিনি সম্ভবত কমেন্ট করতে পারতেছেন না। কাউসার ফরাজি বলেছেন ধন্যবাদ রবে। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা কিছু কমেন্ট পড়ছি। এমডি মাসুম লিখেছেন যে অভিনন্দন। আরেকজন আছেন, তিনি বলছেন, আসিফ ফাহাদ বলছেন আসসালামু আলাইকুম ভাইয়া। তোমাকে আসসালামু আলাইকুম ভাইয়া, কোনো প্রশ্ন থাকলে তিনি শওকত ভাইকে করতে পারো। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন এবং স্নাতকোত্তর পড়ছেন প্রাণীবিদ্যা বিভাগে। আরেকজন ইনবক্সে কমেন্ট করেছেন যে টেক্সট করেছেন যে করোনার সময় কি প্রাকৃতিক পরিবেশ কোনো বিপর্যয় কোনো অবস্থা নেবে? কারণ করোনা ভাইরাস তো শুনেছি যে বাতাসের মাধ্যমেও ছড়ায়। আপনি কি প্রশ্নটা বুঝতে পারছেন, হ্যাঁ, জনাব আমি এটা শওকত আলী? রিপ্লাই কিন্তু বলবেন। হ্যাঁ আমি এটা আনসার কিন্তু অনেক আগেই দিছি যে করোনার আচ্ছা। প্রকোপের মধ্যে পরিবেশের যে ভারসাম্য, হ্যাঁ, কোনো ইফেক্ট করবে না, বরঞ্চ আরো কি হবে মানে পরিবেশের ভারসাম্যটা কিন্তু আগে না, মানে আরো বেটার তিনি একটি পজিশনে কথা চলে উল্লেখ আসবে। করেছেন। হ্যাঁ, তিনি একটা মাত্র কথা বলেছেন যে করোনা ভাইরাস শুনেছি পরিবেশের মাধ্যমে ছড়ায় বা বাতাসের মাধ্যমে ছড়ায়। আপনি এ সম্পর্কে কি বলবেন সংক্ষিপ্ত ভাবে?
করোনা ভাইরাস হ্যাঁ বাতাসের আমি, মাধ্যমে ছড়ায়? বলুন হ্যাঁ বাতাসের প্লিজ। মাধ্যমে ছড়ায়। আমি বলি, সেটা হচ্ছে যে যখন একটা জোন বা একটা এরিয়াতে, যেমনটা আমরা দেখেছি নারায়ণগঞ্জে, করোনা ভাইরাসটা কিন্তু সব জায়গায় যে বাতাসে ছড়াবে এমন না। আমি যদি একটু দেখি যে বা একটু বলতে চাই, সেটা হচ্ছে নারায়ণগঞ্জে আমরা দেখছি প্রথম দিকে যে ওই জোনটাতে করোনা ভাইরাসের প্রকোপটা কিরকম ছিল, প্রত্যেক ঘরে ঘরে বা এরকম। তখন আইডিসিআর কি বলছে যে ওই জোনটা মানে একদম জোন, মানে সম্পূর্ণ বাতাসের সাথে মিক্স হয়ে আছে করোনা ভাইরাস। যখন একটা এরিয়াতে করোনার প্রকোপটা বেশি থাকবে বা প্রত্যেক ঘরে ঘরে বা এবারে যে এরকম থাকবে, তখন আমরা বুঝতে পারবো যে করোনা ভাইরাসটা বাতাসের সাথেও মানে বেশি ডিস্টেন্সে যাবে আচ্ছা, না, 10 থেকে 12 ফুট এরকম ডিস্টেন্সে যাবে। কিন্তু এমন না যে আমাদের সব আচ্ছা, জায়গায় বাতাসের সাথে উড়বে, তা না। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ। দর্শক, আপনি উত্তরটা পেয়েছেন, ইনবক্সে বলেছেন, আপনি কমেন্ট করতে পারতেছেন না। জুবায়ের আহমেদ সুহেবকেও ধন্যবাদ, অনেককে ধন্যবাদ জানাচ্ছি। এখন আরেকটি বলবো, যে বিষয়টা যে আমাদের তো মানবদেহ আপনার বলতে গেলে অনেকগুলা কাজ করে থাকে। মানবদেহ আপনার হুম। রক্ত সঞ্চালন করে, তারপর আমাদের শ্বাস প্রশ্বাসে নানান প্রকার ক্রিয়া কাজ নিয়ে ব্যস্ত থাকে। এখন ঘটনা হচ্ছে যে প্রাকৃতিক যে পরিবেশ, আমরা তো অবশ্যই অক্সিজেন গ্রহণ করি বা কি ত্যাগ করি। এখন বাংলাদেশের যে যত অবদান, আপনি মনে করেন বাংলাদেশ কি ঝুঁকির মধ্যে আছে, বা এই ঝুঁকিকে মোকাবেলা করতে হলে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া জরুরি, রাষ্ট্রীয় ভাবে হোক আর ব্যক্তিগত উদ্যোগেই হোক, বলবেন? মানে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটাই বলবেন। পরিবেশ, আচ্ছা। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে, প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের ফলে শুধু যে আমরাই হ্যাম্পায়ার হচ্ছি বা আমরাই মানে বাধাগ্রস্ত হচ্ছি, তা না। প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের ফলে উদ্ভিদ বা অন্যান্য প্রাণীগুলা সবকিছুই কিন্তু হুমকির মুখে। তো এখন গভর্নমেন্ট বা সরকার যে পদক্ষেপ গুলা নিবে, সরকারের পাশাপাশি মানে সরকারি বা বেসরকারি সবগুলা সেক্টর বা সবগুলা খাতে কিন্তু একসাথেই এগিয়ে আসতে হবে। আর সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমাদের জনসাধারণকে সচেতনতা অবলম্বন করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর এই যে পরিবেশের যে ভারসাম্য রক্ষা, পরিবেশের ভারসাম্য কিভাবে বিলীন হচ্ছে বা তার প্রভাবটা পড়তেছে তার উপর, সেটা তো আমি বললামই যে কলকারখানার বর্জ্য পদার্থ বা এইগুলা। তো শুধু কলকারখানার বর্জ্য পদার্থ না, আমরা যদি প্রথম দিকে দেখি, মানে আমরা যদি খুঁজি তাহলে অনেকগুলা কি পাবো। তারপর আমি কয়েকটা বলি, সেটা হচ্ছে যে সবার আগে পলিথিন, সরি, পরিবেশের ভারসাম্য যে নষ্ট করে বা মাটির গুণাগুণ নষ্ট করে, সেটা হচ্ছে যে পলিথিন। পলিথিন আমাদের আহ সেটাকে রাষ্ট্রীয়ভাবে বা সবকিছু ক্ষেত্রেই বর্জন করতে হবে। তারপর আমাদের রাসায়নিক কীটনাশক ব্যবহার, সেটাও আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। তারপর কলকারখানা বর্জ্য পদার্থ গুলার, এগুলার একটা নির্দিষ্ট ইটিপি স্থাপন করতে হবে। আহ আমরা যদি একটু দেখি আমাদের পাশে, আহ, বিশেষ করে এই যে আহ মাধবপুরের দিকে, এলাকাটা আমার নাম মনে নাই, ওইদিকে যে ইন্ডাস্ট্রিয়াল জোন গুলা হয়েছে, সেগুলা কিন্তু মানে আমাদের নারায়ণগঞ্জ বা গাজীপুর থেকেও কিন্তু মানে এতটা কি না, যে ওগুলার সাথে আমরা মানে কি করতে পারি, সিমিলার করতে পারি। কারণ ওই এরিয়া দিয়ে যখন আমরা যাই, তখন আমাদের যে বাতাসের সাথে যে মানে দুর্গন্ধটা আমরা ফেস করি, সেটা কিন্তু একটা বিশাল বড় পরিবেশের উপর প্রভাব মানে ফেলতেছে। তো এইগুলোর ক্ষেত্রে সরকারি বা বিভিন্ন সংস্থা, বেসরকারি বা বিভিন্ন সংস্থা এগিয়ে আসতে হবে বা পদক্ষেপ নিতে হবে যে আচ্ছা, কেন অবশ্যই। এই ইন্ডাস্ট্রি গুলো। এখন আরেকটা বিষয় আপনি অবশ্যই একটু দীর্ঘায়িত করবেন, একটু ব্যাখ্যা দিবেন একটু বড় করে। হাবিবুল বাশার কামাল নামে একজন বলেছেন, শুনছি করোনা আরো বাড়তে পারে, ধারণা কি? এই জিনিসটাও আপনি অ্যাড করে দিবেন, একটু বিস্তারিত বলবেন। বলছেন যে করোনা আরো বাড়তে পারে। ধন্যবাদ কামালকে। আচ্ছা, করোনা বাড়তে পারে, হ্যাঁ অবশ্যই করোনা আরো বাড়তে পারে। এটা হচ্ছে কি, একটা নির্দিষ্ট রোগের বা একটা নির্দিষ্ট মহামারীর জন্য যে একটা ভ্যাকসিন দরকার, সে ভ্যাকসিনটা কিন্তু রাতারাতি সময় বা হুটহাট করে হয় না। তো যেহেতু আচ্ছা, করোনার প্রকোপ যেহেতু করোনার প্রকোপটা মানে আছে, অন্যান্য কান্ট্রি গুলোতে আমরা জানি, ইউরোপ কান্ট্রিতে মনে হয় আবার দ্বিতীয়বার লকডাউন দিয়ে দিচ্ছে অলরেডি। বাংলাদেশেও এটার প্রকোপ বাড়তে পারে, এখনো বলা যাচ্ছে না, কারণ বাংলাদেশে প্রথম দিকে আমরা এতটা ফেস করি নাই। আর ফেস করলেও আমাদের বাংলাদেশের যে সিচুয়েশন, সবাই হয়তো বা টেস্ট করায় না বা এটার সঠিকভাবে হয়তো ওদের জরিপে আসে না কতজন আক্রান্ত আচ্ছা, হয়েছে। আমরা যদি আমরা পার্শ্ববর্তী দেশ দেখি, ইন্ডিয়াতে কিন্তু ব্যাপক হারে করোনা প্রকোপ।
বাড়তেছে বা বেড়েই চলছে, অথচ আমাদের দেশেও আছে। বা আমাদের মধ্যে হয়তো আতঙ্কটা কমে গেছে, বা আহ, আমাদের হয়তো হার্ড ইমিউনিটি হইতে পারে। হার্ড ইমিউনিটি বলতে আমরা তো এই যে ধুলাবালি বা বিভিন্ন পরিবেশে আমরা অ্যাডাপ্ট হয়ে গেছি, তো ওই করোনাটা আমাদের কাছে স্বাভাবিক মনে হইতেছে। তারপর হ্যাঁ, করোনা ভাইরাস এটা থাকতে পারে, আরো অনেক বছর থাকবে, যতদিন না পর্যন্ত এটা নির্দিষ্ট ভ্যাকসিন না বের হবে ততদিন পর্যন্ত করোনা ভাইরাসের প্রভাবটা থাকবেই। এটা শেষ হওয়ার কথা না। কারণ হচ্ছে যে, যেহেতু এটা ছোঁয়াচে, পাশাপাশি আহ শীতের একটা মানে ঠান্ডা, যেহেতু এটা ঠান্ডা বা ফ্লো টাইপের যে ভাইরাসটা, সেটা শীতের স্পর্শে বা ঠান্ডার স্পর্শের মাধ্যমে সেটা কি হয়, আরো এক্সটেন্ড হয়। সেহেতু ধরে নিতে পারি যে করোনা ভাইরাসের প্রকোপটা আরো থাকবে যতদিন না পর্যন্ত ভ্যাকসিন বের হবে আর কি, ততদিন পর্যন্ত ওইটা থাকবে। আচ্ছা, আরেকটি বিষয় আপনি বলবেন, যে করোনা ভাইরাস শীতের মধ্যেই তো বেশি বিস্তার করে। এখন প্রধানত ভাবে শীতেই কেন করোনা ভাইরাস বিস্তার করবে, এটাও বলবেন। কারণ হ্যাঁ, আমরা জানি আমাদের ঠান্ডা বা সর্দি হয়, করোনা ভাইরাসের সিমটম গুলা কিন্তু ঠিক সর্দি জ্বর ফ্লু এরকম টাইপের, কাশি, এগুলা কিন্তু গরমের মধ্যে কিন্তু আমাদের ঠান্ডা জ্বর সর্দি এগুলা এতটা বেশি আকার ধারণ করে না। আমরা এখন আমরা আমরা এই জিনিসটা যদি লক্ষ্য করি তাহলে দেখি যে শীতকালে কিন্তু আমাদের বেশিরভাগ সময় সর্দি লাগে থাকে, নাক দিয়ে ফ্লো করে, বা কাশি বা শ্বাসকষ্ট, যাদের রেসপিরেটরি একটা সমস্যা আছে তাদের কিন্তু শ্বাসকষ্ট সমস্যা হয়, এগুলো কিন্তু শীতকালেই বেশি হয়। তো করোনাটা অবশ্যই এগুলোর সাথে প্রতিবাদী। কারণ করোনা ভাইরাস তো আমরা জানি যে ঠান্ডার মাধ্যমে, কারণ তার সিমটম গুলাই এই শীতকালীন সবগুলা কিসের সাথে সাদৃশ্য। যেহেতু আমাদের একটু কিছু ঠান্ডার একটু স্পর্শ করলে বা কি হইলে আমাদের সর্দি লেগে যায়, ঠিক করোনার প্রকোপটা এরকম, আর একটু বেশি অ্যাটাক করতে পারে আর কি। ও আচ্ছা, গুরুত্বপূর্ণ। আমরা টপিকের বাইরে চলে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আরেকটি বিষয়, একজন ইনবক্স করেছেন, কমেন্ট করতে পারছেন না বা কমেন্ট করেননি তিনি। ইনবক্স করেছেন যে প্রাণী বৈচিত্র্য রক্ষায় সাতচুরি নিয়ে একটু কথা বলবেন। প্রাণী হ্যাঁ, বৈচিত্র্য রক্ষায় সাতচুরি নিয়ে কথা বলবেন, বলুন। শিওর। সাতছড়ি আসলে আমি আমার মাস্টার্স ওয়াইল্ড লাইফ মানে বন্যপ্রাণী শাখা নিয়ে চলতেছে বা করতেছি। যদিও আমি সাতছড়ি সম্পর্কে এত বেশি বিস্তার ধারণা নেই, তারপর আমি উম, সাতছড়ি নিয়ে আমি একটা কি করব, রিভিউ পেপার তৈরি করব কয়েকদিন পরে। আমার ডিপার্টমেন্ট থেকে আমার এই কাজটা দিয়েছে। আমি আশা করি আরো বেশি জানতে পারবো সাতছড়ি সম্পর্কে। তারপর আমি যতটুকু বেসিক জানি ততটুকু আমি বলি। সাতছড়ি তো মেনলি হচ্ছে কি, মানে 7টা ছড়া নিয়ে অবস্থিত। এটা হচ্ছে 6 বর্গ মাইল জায়গা নিয়ে অবস্থিত। তারপর সাতছড়ির পাশে আমরা জানি যে চন্ডী চা বাগান, তারপরে চাঁদপুর চা বাগান, আরো কয়েকটা চা বাগান মনে হয় আছে। এখন আমরা সাতচুরি আমাদের পাশে, কিন্তু আমাদের এত বেশি ইন্টারেস্ট নাই আসলে সাতচুরি সম্পর্কে আমরা কতটুকু জানি সেটাও আমরা জানি না। কিন্তু আমাদের আসলে সবারই কম বেশি জানা উচিত। সাতচুরি মানে আমাদের জন্য যেমন আশীর্বাদ স্বরূপ, তেমন সাতচুরির মধ্যে যে ইকোলজিক্যাল ব্যালেন্স বা এখানের অ্যানিমালস গুলার মানে কি কি বা কিরকম আছে, বা অন্যান্য ডিস্ট্রিক্ট বা অন্যান্য ন্যাশনাল পার্কের তুলনায় কিরকম ওটার মানে বিচরণটা রয়েছে, সেটা আমরা জানা উচিত সবার কম বেশি। যেমন আমি ধরি মানে বাংলাদেশের মধ্যেই আগেকার সময় আহ যেটা হচ্ছে কি, প্রায় প্রত্যেকটা মানে আহ, অঞ্চলে, বরঞ্চ রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান বা এরকম অঞ্চলগুলাতে আহ, আহ, প্রাণীটার নাম হয়তো আমার মনে পড়তেছে না, তারপর আমি বলি। আহ মুখপুরা হনুমান, তারপর এই 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 এনিমালস গুলা, হ্যাঁ এই এনিমালস গুলা কিন্তু অন্যান্য কিসে একটা সময় ছিল, কিন্তু তারা এখন প্রায় বিলুপ্ত পায়। কিন্তু এই এনিমালসটা কিন্তু একমাত্র বাংলাদেশের সাতছড়ি এবং শ্রীমঙ্গলের লাউয়াছড়াতেই আছে। এটা আমরা অনেকেই জানি না। তারপর এনিমালস গুলা লাইফ স্প্যানটাও আমরা জানি না, মানে তারা কত বছর পর্যন্ত বাঁচে সেটা আমরা জানি না। এরা মেইনলি 30 থেকে 40 বছর পর্যন্ত তারা লাইফ লাইফ স্পেন্ড করতে পারে। তারপর সাতচুরি সম্পর্কে আমরা আরো জানি না যে সাতচুরিতে কিন্তু 300 প্রজাতির প্রায় মানে পরিযায়ী এবং নেটিভ বার্ড মানে পাখি, 300 প্রজাতির পাখি রয়েছে, সেটা আমরা অনেকে জানি না, তো জানা উচিত। তারপর সেখানে 12 প্রজাতির যে এই কাঠঠোকরা, মানে বাংলাদেশের যে 12 প্রজাতির কাঠঠোকরা, এর মধ্যে এক প্রজাতির কাঠঠোকরা কিন্তু আমাদের সাতচুরিতেও আছে। তারপর সাতচুরিতে আরো আছে যে মানে মুরগের ডাক যে ব্যাঙগুলা, মানে এই ব্যাঙগুলা মেনলি মুরগের ডাক কপি করতে পারে।
সে এই যে মানে একদম বিলুপ্ত প্রায় প্রাণীগুলা, সেগুলা কিন্তু আমাদের সাতচুরিতে আছে। তারপর আমরা যদি আরো দেখি, সাতচুরিতে যে বৃক্ষগুলা আছে, মানে এই যে পাম গাছ বা অন্যান্য বৃক্ষগুলা, ওই বৃক্ষগুলা কিন্তু অন্যান্য কৃষির তুলনায় আমাদের সাতচুরিতে এর কিটা বেশি, এই আর কি। তো তারপর বিভিন্ন প্রজাতির ও, সাপ আছে, আচ্ছা। বিভিন্ন প্রজাতির সাপ আছে, ব্যাঙ আছে, এইগুলাই, এই এনিমালস গুলাই। আমাদের হাতে আরেকটা প্রশ্ন আছে যে ইনবক্স করেছেন আহ, জনাব শফিউল আলম। তিনি বলছেন যে পরিবেশ সচেতনতা সম্পর্কে কিছু কথা বলবেন, পরিবেশ দূষণ সম্পর্কে বা পরিবেশ সচেতনতা সংক্ষিপ্ত ভাবে বলবেন। আচ্ছা, পরিবেশ দূষণ বা পরিবেশ সচেতনতা আমাদের চুনারুঘাট নিয়ে বলতে হবে বা ওভারঅল? হ্যাঁ, চুনারঘাট নিয়ে বলেন না, চুনারঘাট নিয়ে বলেন। তাহলে হ্যাঁ বেশি আমাদের, এফেক্টিভ হবে। হ্যাঁ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা যদি চিন্তা করি বা ভবিষ্যৎ জেনারেশনের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা পরিবেশ আহ, পরিষ্কার বা পরিবেশের যে আধিক্যতা আমরা ফিরিয়ে দিতে পারি বা কি করতে পারি, তাদেরকে অনুকরণ করাতে পারি আর কি। আমাদের দেখে তারা অনুকরণ করতে পারবে। তবে কিছু কিছু স্টেপ যদি আমি মনে করি, কিছু কিছু পদক্ষেপ যদি না হয়, তাহলে আমাদের থেকে আমাদের পরবর্তী জেনারেশন গুলা ভালোভাবে বা সাস্টেন করতে পারবে। সেটা হচ্ছে যে আহ আমরা যদি চিন্তা করি যে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে, বা আমি পার্সোনালি সাজেস্ট করব যে পরিবেশ, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ পরিবেশ সচেতনতা নিয়ে সবার আগে আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ, পাশাপাশি আমাদের ইউনো মহোদয়, প্রত্যেকটা উপজেলা, বিশেষ করে আমাদের উপজেলা ইউনো মহোদয়, তারপরে সোনারুঘাট উপজেলার চেয়ারম্যান, তাদেরকে সবার আগে কিন্তু এগিয়ে আসতে হবে। তাদের দেখে কিন্তু সাধারণ মানুষগুলা অনুপ্রাণিত হবে পরিবেশ সম্পর্কে হ্যাঁ, সেটাই। সচেতনতা। তারপর আমি পার্সোনালি সাজেস্ট করব আমাদের অ্যাটলিস্ট চুনারুঘাটের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে, পৌরসভার প্রত্যেকটা পয়েন্ট, বিশেষ করে বাজার এরিয়া গুলাতে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে একটা ডাস্টবিনের ব্যবস্থা করে দেওয়া মানে উচিত, আমি যেটা আর কি মনে করি। কারণ সেখানে আচ্ছা, হচ্ছে যে আমরা যখন স্বাভাবিকভাবে আমরা যখন একটা চিপস খেলাম, চিপসের প্যাকেটটা আমরা ফেলে দিলাম, সেটা যদি আমরা ডাস্টবিনে ফালাই, তাহলে আমাদের দেখে কিন্তু জুনিয়ররা কিন্তু মানে আমাদের পরবর্তী জেনারেশন গুলো কিন্তু আস্তে আস্তে ওই ওই পদক্ষেপের মধ্যে আসতেছে, যেটা হয় আর কি। মানে আচ্ছা। আমি আমি যদি একটা এক্সাম্পল টানি, তাহলে জাপানের মতন একটা দেশ, আমরা তো সবাই জানি কম বেশি জাপান তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বা পরিবেশের পাশ্চাত্যটা হ্যাঁ। কেমন। তাদের দেশে কিন্তু ক্লাস 1 থেকে 5 পর্যন্ত বাচ্চাদেরকে কিন্তু কোনো একাডেমিক পড়াশোনা করে না, শুধুমাত্র পরিবেশ পরিষ্কার আচ্ছা, পরিচ্ছন্ন সেটার উপরেই কিন্তু আওতাধীন রাখা রাখা হয় আর কি। আচ্ছা, তো আমাদের আমাদের চুনারুঘাটের আচ্ছা। যে মানে যে তোমার পাঠ্যশালা গুলো আছে বা যে শিক্ষা প্রতিষ্ঠান গুলো আছে, ওখান ওখান থেকেই আসলে ছাত্র ছাত্রীদেরকে বা বাচ্চাদেরকে মানে অনুপ্রাণিত করতে হবে। শিক্ষকরা মানে তাদের স্টুডেন্টকে মোটিভেট করতে হবে যে এইভাবে এইভাবে পরিবেশ কি করতে হবে বা পরিষ্কার পরিচ্ছন্নতা আওতায় আসতে হবে, এইরকমটা কিন্তু শিখাইতে হবে। সেটা গেল। তারপর আরো যেটা হচ্ছে কি আমাদের হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, বাচ্চাদের বা বড়দের আমরা বা কম বেশি সবাই আমাদের উচিত বাইসাইকেল, সবচেয়ে বেশিরভাগ বাইসাইকেল ব্যবহার করা বা নবায়নযোগ্য জ্বালানি আচ্ছা। সেগুলো আমাদের বেশি পরিমাণে কি করা আর কি। যেমনটা হচ্ছে যে উন্নত কান্ট্রি গুলাতে কিন্তু তারা বেশিরভাগ, যেমন আমরা যদি উদাহরণ হিসেবে দেখি দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, ওই কান্ট্রি গুলাতে কিন্তু, বা অন্যান্য দেশগুলো আছে চায়না, তারা কিন্তু মানে এই যে ফুয়েল জনিত যে কিগুলো আছে, যানবাহন গুলো আছে, তারা কিন্তু সেগুলো ইউজ করে না। তারা হচ্ছে যে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে বা সাপোজ বাইসাইকেল বা এরকম সৌরবিদ্যুৎ, এই জিনিসগুলা বেশিরভাগ ইউজ করে। তো আমাদের উচিত এই জিনিসগুলাতে বেশি পরিমাণে অনুপ্রাণিত করা। ঠিক আছে। তারপর আহ গ্যাস চালিত যানগুলো আমাদের যত সম্ভব অ্যাভয়েড করে চলা। তারপর আরো অনেক কিছু আছে। স্পেশালি আমাদের চুনারুঘাটের পরিবেশ ভারসাম্য যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদের পাশে যে ড্রেনেজ ব্যবস্থা, তার নাব্যতা ফিরিয়ে দেওয়া, সেটা আমাদের উচিত। তাছাড়া প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে তো বললামই, এই আর কি। তো আমরা যদি এই পদক্ষেপ গুলা নেই, তারপরে বৃক্ষরোপণ কর্মসূচি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বাচ্চাদের বৃক্ষরোপণ আচ্ছা। কর্মসূচির হুম, প্রতি হুম। সতর্ক বা সচেতন করা। কারণ হচ্ছে যে যত একটা গাছ কাটলে নিয়ম হচ্ছে 10টা গাছ রোপণ করা। কারণ আমরা জানি যে গাছের সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে আমাদের অক্সিজেন লেভেল অবশ্যই পরিমাণ অক্সিজেনের প্রাচুর্যতা আমরা বেশি পাচ্ছি। তাছাড়া আমাদের পরিবেশের একটা ভারসাম্য থাকতেছে।
এই আর কি, যখন আচ্ছা। একটা এরিয়াতে গাছপালার সংখ্যা কমে যাবে তখন তো পরিবেশের বিরূপ প্রভাব হ্যাঁ, পড়বে দেশের। আচ্ছা, ঠিক আছে, আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি। প্রশ্নটা টপিকই বলা যায়। এখন এখানে আমি কিছু কমেন্ট পড়ছি প্রশ্নে যাওয়ার আগে। নিজামুদ্দিন বলছেন, ধন্যবাদ প্রিয়, সুন্দর আলোচনা। নিজামুদ্দিন, আপনাকেও ধন্যবাদ। সুহাগ আহমেদ মির্জা বলছেন, সুন্দর আলোচনা। আপনাকেও ধন্যবাদ। পাশাপাশি আরো অনেকেই বলছেন যে ভাই ভালো লাগছে, ধন্যবাদ। বলছেন যে অভিনন্দন। হ্যাঁ, আপনাদের সকলকে ধন্যবাদ। একজন বলছেন যে আলোচককে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আলোচক অবশ্যই আমাদের একজন খুব পারফেক্ট ম্যান। আমি বলি যে আমাদের শৌকত ভাই আমাদের খুব ইন্সপিরেশন দেন। তাকেও ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা এতক্ষণ দীর্ঘক্ষণ বসে বিভিন্ন জন আলোচনা দেখছেন, বিভিন্ন জন মন্তব্য করছেন, আপনাদেরকে ধন্যবাদ। আরেকটি কথা বলতে চাই যে আপনার পরিবেশগত অবস্থান তো বুঝলাম, আপনার জলবায়ু, আমাদের একটি কথা আপনি হয়তো সম্ভবত এটা আলোচনায় আমরা আনিনি যে বৈশ্বিক জলবায়ুর সঙ্গে বাংলাদেশের কম্পেয়ারটা। হ্যাঁ, দেখবেন যে আমেরিকা বা আপনার নিউজিল্যান্ড, তারপর ইংল্যান্ড, এই সমস্ত কান্ট্রির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের জলবায়ুটা, কারণ দেখতে পাচ্ছেন যে অনেক সময় দেখা যায় যে আপনার নগরায়ন বা ইন্ডাস্ট্রিয়ালিজম তো অনেক রাষ্ট্রই হচ্ছে। আপনার বিভিন্ন ভাবে অর্থনৈতিক শিল্প কারখানা তো অনেক রাষ্ট্রই করতেছে, কিন্তু বাংলাদেশের মতো অর্থনীতি বা বাংলাদেশের মতো এত তোড়জোড়, যেটা আমরা উন্নয়নশীল। বলি যে তোড়জোড়ে ওরা কি করতে মানে না করেও কিন্তু তারা বিভিন্ন ভাবে এটার পলিসি কি করছে। শিহাবুদ্দিন বলছেন, সুন্দর আলোচনা হচ্ছে। হ্যাঁ, শিহাবুদ্দিন, আপনাকে ধন্যবাদ। শিহাবুদ্দিন আমাদের খুব পরিচিত মুখ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনাকে আরেকটি বিষয়, যে অলিপুর যে আমরা দেখতে পাই যে অলিপুর যে শিল্প হ্যাঁ, কারখানা, যেহেতু হবিগঞ্জ জেলা, অলিপুর শিল্প কারখানার যে বজ্র শোধন পদ্ধতি, হ্যাঁ, এটা নিয়ে কিছু আলোচনা করবেন। এটি পরিবেশকে তো একবারে খুব ভালোভাবেই প্রভাবিত করছে, নেতিবাচক এক্স্যাক্টলি। ভাবে। আমি মনে করছি যে এই হ্যাঁ, হ্যাঁ, নেতিবাচক প্রভাব পড়ছে, এটি সম্পর্কে কথা বলবেন। ধন্যবাদ। হ্যাঁ, আমি আমি অলিপুর টপিকটাতে আমি আগে গেছিলাম, কিন্তু আনফরচুনেটলি ওই অলিপুর নামটা আমার মনে পড়তেছিল না। যাই হোক, সেটা আসলে বলি। আহ, হ্যাঁ, অলিপুর এর অবস্থাটা আজ থেকে 6 7 8 বছর আগেও কিন্তু সেখানে ছিল যে বিশাল বড় একটা কি ছিল, আহ, আহ, ভূমি অঞ্চল ছিল। মানুষ কৃষি কাজ করতো, তাদের জীবিকা নির্বাহ করতো। মানে একদম স্বাচ্ছন্দ্য একটা পরিবেশ ছিল, যেখানে মুখ টেনে নিঃসন্দেহে বাতাস নেওয়া যেত। কিন্তু এখন আমরা যে জিনিসটা দেখি আসলে, জানি সেখানে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে, কিন্তু কর্মসংস্থান বৃদ্ধি তার যেরকম পজিটিভ প্রভাব পড়ছে, তার সাথে নেগেটিভ প্রভাব পড়ছে ওই এলাকার মানুষদের প্রতি, মানুষদের উপর আর কি। কারণ আমরা যখন রাস্তা দিয়ে মানে জার্নি করে যাই, তখন ওখানকার যে বাতাস বা আবহাওয়া, মানে আসলেই কতটা মানে আমাদের উপর মানে মানে ইম্প্যাক্ট পড়তেছে, আমরা সেটা আসলে বুঝি না। কিন্তু ওই এরিয়ার মানুষগুলা হয়তো এটা রিয়েলাইজ করতে পারতেছে বা বুঝতেছে যে আসলে তাদের উপর কিরকম প্রভাব পড়তেছে। হ্যাঁ, এটার জন্য আমি মনে করি সবচেয়ে দায়ী ওই ইন্ডাস্ট্রিয়াল মালিকদের অবহেলা, বা ওখানকার বা সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থাগুলার অবহেলা, বা তাদের বিভিন্ন কিগুলো আর কি, দায় দায়িত্বর অবহেলা। কারণ না হলে অন্যান্য দেশের কথা যদি আমরা চিন্তা করি, বা আমরা অলিপুর কিন্তু আমাদের অলিপুর কিন্তু গাজীপুর এবং নরসিংদী, তারপর নারায়ণগঞ্জ প্রায় সিমিলার এগুলার মতোই। ওই এরিয়াগুলা আমরা যদি দেখি, কলকারখানার যে বর্জ্য পদার্থ গুলা বা যে পানিগুলার যে কেমিক্যাল মিক্সচার, যে পানিগুলা, ওই পানিগুলার এমন একটা সিচুয়েশন হয়েছে বা এমন একটা অবস্থা, না হয় এখানে পাশে কোনো কৃষি জমির আবাদ, না হয় এই প্রাণীর এই ড্রেনেজের মধ্যে যে বিভিন্ন প্রাণী বা অ্যানিমালস, এদের না হয় জীবন বা ইকোসিস্টেমের স্বকীয়তা, কোনো কিছুই মানে কি নাই। কারণ হচ্ছে যে এর একটাই কারণ হচ্ছে যে এই যে কেমিক্যাল যে বর্জ্যগুলো আছে, ওই বর্জ্যগুলা সঠিকভাবে কি হচ্ছে না, মানে রিসাইকেল হচ্ছে না। যত যত জায়গায় ওই ড্রেনেজ ব্যবস্থা করি, মানে ড্রেনেজ সিস্টেম করি, ওই যত যত জায়গায় এগুলা ফেলে দিতেছে। এখন আমার মতে এটা আসলে যদি সরকারি পদক্ষেপ ভাবে, প্রত্যেক মালিককে যদি বা প্রত্যেকবার যদি ওই বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল গুলো যদি পরিদর্শন করতো, বা বিভিন্ন পদক্ষেপ দিত যে ইটিপি স্থাপন। ইটিপি জিনিসটা আমরা জানি যে আসলে বিভিন্ন বর্জ্য পদার্থ বা এই যে কলকারখানার যে কালো বিভিন্ন পানিগুলা বা কেমিক্যাল মিক্স পানিগুলা, এগুলা আসলে শোধনাগার হয় আর কি, বা রিসাইকেল হয়। সেই জিনিসগুলো আসলে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির থাকা উচিত ছিল, কিন্তু না, তারা বিভিন্ন স্পেস পাওয়াতে বা বিভিন্ন জায়গা স্পেস পাওয়াতে তারা কি করছে, ড্রেনেজ করে অবাধ ভাবে
লাইন দিয়ে ছেড়ে দিচ্ছে, সেটার মানে প্রভাবটা কিন্তু ওই এলাকাবাসীরাই অলরেডি অলরেডি ফেস করতেছে। আর ওখানকার এনভায়রনমেন্ট কথা তো আর বললামই না। তো আসলে এই যে আমি বললাম না যে আমাদের এই যে অলিপুরের ইন্ডাস্ট্রি হওয়াতে যেরকম আমাদের কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে, সেরকম ওই পরিবেশের একেবারে নাজুক বা নাজেহাল অবস্থা করে দিছে ওখানকার মানুষরাই সেটা ফেস করতেছে, যেটা আসলে আচ্ছা, মানে করা আরেকটি যেতে প্রশ্ন। পারে। একজন অলিপুর প্রসঙ্গে আসায় একজন ইনবক্স করেছেন যে আহ, উনি বলতেছেন যে সুতাং নদীর জীববৈচিত্র্য খুব হুমকির মুখে। হ্যাঁ, তিনি বলতেছেন সুতাং নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে। এখন এই জীববৈচিত্র্য বা প্রাণীকুলকে বাঁচাতে কেমন শোধন প্রক্রিয়া গ্রহণ করা যেতে পারে? আলোচককে অনুরোধ করছি, বলবেন প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, জনাব গুড শওকত আলী। কোয়েশ্চেন। হ্যাঁ, গুড কোয়েশ্চেন। আসলে সুতাং নদীর নদীর যে জীববৈচিত্র্য গুলা ধ্বংসের মুখে পতিত হইতেছে, সেটার মেইন কারণটা কি সেটা সবার আগে কর্তৃপক্ষদের বা বিভিন্ন সরকারি বিভিন্ন সংস্থাগুলাকে মানে এগিয়ে আসতে হবে এবং মাথায় রাখতে হবে। এবং এই এই যে জীববৈচিত্র্য গুলো ধ্বংস হইতেছে, মানে আসলে এর পজিটিভ এজেন্টটা কি বা কারণটা কি, বা কোথায় থেকে এই 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 কিগুলো আসতেছে, বর্জ্য পদার্থ গুলো আসতেছে, সেগুলা খতিয়ে বের করা বা ডাটা অ্যানালাইসিস করা। তো ডাটা অ্যানালাইসিস করার পরে ওই ইন্ডাস্ট্রিয়াল বা যে ইন্ডাস্ট্রি থেকে এই বর্জ্য পদার্থ গুলা লিঙ্ক আপ হচ্ছে, ওই ইন্ডাস্ট্রি কে জরিমানা বা বিভিন্ন কিসের আওতাধীন আনা উচিত। তারপর তাদেরকে সঠিক পদক্ষেপ নেওয়া, বিশেষ করে বললাম যে ইটিপি স্থানান্তর করলে মেনলি ওই জীববৈচিত্র্য গুলো তাদের আগের পুনরুজ্জীবিত বা আগের অবস্থায় ফিরে মানে অবস্থান ফিরে পাবে আর কি। সেটাই। তো এটা হচ্ছে যে মালিকের, ও, উক্ত ইন্ডাস্ট্রির মালিকের গাফলতি এবং সরকারের সরকার দলীয় বিভিন্ন সংগঠন বা সংস্থাগুলার গাফলতির কারণে মেনলি এই জীববৈচিত্র্য গুলা আজকে হুমকি স্বরূপ অবস্থায় আছে। হ্যাঁ, সাইফুল আছে। রাব্বি। হ্যাঁ, এখন শোনা হ্যাঁ, যাচ্ছে। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ, এখন আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ ভাবেই বলতে হচ্ছে যে আপনার সরকারি ভাবে বিভিন্ন ভাবে ইন্ডাস্ট্রিদের অনুমতি দেওয়া হয় যে ইন্ডাস্ট্রিয়াল যে ব্যাপারগুলা এগুলা কি করা হয়। এখন বিষয়টা হচ্ছে যে রাষ্ট্রীয় ভাবে পর্যবেক্ষণ না করে দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন ভাবে বজ্র শোধন করা হয়। হ্যাঁ, বজ্র শোধনের জন্য কোম্পানিও বিভিন্ন প্রসেস অনুসরণ করে থাকে, প্রসেস মেনটেন করে। কিন্তু প্রসেস মেনটেন করার পরও কেন পরিবেশগত এই ঝুঁকিটা, পরিবেশগত আমরা একটি রিপোর্টে দেখতে পাচ্ছি যে আপনার সুতাং নদীর তে বাপা যারা বাংলাদেশ পরিবেশ আন্দোলন যারা করেন বা বাংলাদেশ পরিবেশ আন্দোলন কর্মী তারা পরিভ্রমণ করেছিলেন। তারা দেখতে পেয়েছেন যে এই পানিটা পানিটা যে জীববৈচিত্র্য আছে, পানিতে যে জীববৈচিত্র্য গুলা বসবাস করে এটা অনুপযোগী হয়ে গেছে। এটার মধ্যে প্রাণীকুলের যে অনুকূল যে একটা পরিস্থিতি এটা নেই, যার ফলে বিভিন্ন ভাবে যে আপনার পানিতে অবস্থানরত যে জীববৈচিত্র্যটা এটা হুমকির মুখে পড়েছে। তাহলে সরকারিভাবে এত তোড়জোড় করার পরও কেন কোম্পানি এটা মানতেছে না? তাহলে এটা কি ওদের গাফিলতি মনে করা হবে নাকি সরকারের এটা উদাসীনতা, কোনটা মনে করেন? আমি দুটাকেই ধরবো একসাথে, যে সরকারের উদাসীনতা আছে এবং ওই ইন্ডাস্ট্রির মালিকেরও গাফলতি আছে। কারণ হচ্ছে যে হ্যাঁ, ইটিপি একেবারে যে বাংলাদেশে নাই তা না, নরসিংদীর কিছু কিছু ইন্ডাস্ট্রি গুলাতে ইটিপি নতুন ভাবে স্থানান্তর হয়েছে বা স্থাপন হয়েছে, যার কারণে ওই এলাকার পরিবেশটা হয়তো কিছুটা হইলেও লাঘব হয়েছে আগের অবস্থার তুলনায়। কিন্তু আসলে কি, যদি সরকারের বিভিন্ন মোবিল কোড সিস্টেম চালু থাকতো বা ইন্ডাস্ট্রিয়াল গুলা পর্যবেক্ষণ করতো বা পরিদর্শন করতো, তাহলে কিন্তু মানে ঘন ঘন যদি পরিবেশন করতো বা তুড়জোড় করতো, তাহলে কিন্তু ওই মালিকরা তাদের অবশ্যই এই বিভিন্ন মানে কি নিত আর কি, পদক্ষেপ নিত। ইটিপি স্থানান্তরের পদক্ষেপ নিত বা স্থাপনের পদক্ষেপ নিত, অথবা কিভাবে বর্জ্যগুলারে রিসাইকেল করা যায় সেগুলার একটা ব্যবস্থা নিত। আসলে এখানে দুই দলেরই গাফলতি আছে, বিধায় এই অবস্থার সম্মুখীন হইতেছে আর কি।
আচ্ছা, এখন আপনাকে আরেকটা প্রশ্ন, প্রশ্ন অনেক প্রশ্ন আমার আপনার আমাদের ইনবক্সে এসেছে, আবার অনেক প্রশ্ন আপনার অনেকে মেসেজের মাধ্যমে দিচ্ছেন, আবার অনেকে কমেন্টস করেও দিচ্ছেন। আমি উল্লেখযোগ্য সবগুলা কমেন্ট পড়তে পারতেছি না আমাদের সময় সংকীর্ণতার কারণে। আমি কিছু কমেন্টস পড়ছি। যে একজন বলেছেন যে আহ, পরিবেশগত অবস্থান থেকে আলোচকের কাছে প্রশ্ন যে আমাদের সুতাং নদীর পানি যে বর্তমান যে অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি হতে পারে? এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হয়েছে, আপনি বলবেন। হ্যাঁ, একই কথা আগেও আমি বলছি। আসলে সবার আগে ফাইন্ড আউট করতে হবে যে কোথায় থেকে এই বর্জ্য পদার্থগুলো আসছে, বা ওই সুতাং নদীর উপর এই বিরূপ প্রভাবটা কোথায় থেকে লিঙ্ক আপ হচ্ছে, বা কোথায় থেকে, বা তার অবস্থানটা আগে খুঁজে বের করতে হবে। সেটা হোক সরকারি দলীয় ভাবে বা বেসরকারি দলীয় ভাবে, বা পরিবেশবাদী কোনো সংগঠন, সবারই সেই জিনিসটা বিভিন্ন মানে ফোকাসে আনতে হবে যে ওখান থেকেই আসলে এই এই বর্জ্যগুলা বা এই এই কিগুলা এই নদীর মানে একেবারে 12টা বাজিয়ে দিচ্ছে। ওই জিনিসগুলো আসলে ফোকাসে আনতে হবে, জনসাধারণের ফোকাসে আনলেই কিন্তু তাহলে এটা উপর মহলে যাবে আর কি। তো আমার মনে হয় আ- এটা সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। আচ্ছা, বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে, বর্তমান ঢাকা শহরই ধরি বা চুনারুঘাটি ধরি, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জলবায়ুগত অবস্থান বৈশ্বিক ভাবে কেমন দেখছেন আপনি? হ্যাঁ, বর্তমান কোয়েশনটা, পরিস্থিতিতে হ্যাঁ, বাংলাদেশের জলবায়ুগত অবস্থান কেমন দেখছেন? কোয়েশনটা আগেও ছিল, তারপরে আমি আবার বলি। আগে আমি বলতে পারি নাই, অন্য একটা কোয়েশন ঢুকে গেছিল এটার ভিতরে। যাই হোক, আমি তো এখন বলি, যেটা হচ্ছে যে আসলে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বা এর বিরূপ প্রভাবের জন্য বাংলাদেশ যতটা দায়ী, তার চাইতে ততটা বেশি দায়ী হচ্ছে যে উন্নত যে কান্ট্রি গুলা, বিশেষ করে চায়না, হ্যাঁ, তারপরে আমেরিকা, ইউরোপ, ইউরোপের অন্যান্য কান্ট্রি গুলা, এরাই কিন্তু সবচেয়ে বেশি দায়ী। কারণ দ্বিতীয় অবস্থানে আছে ইউএসএ। তো সেটা হচ্ছে যে বিশেষ করে বরফ শীতল কান্ট্রি গুলো তো আরো বেশি দায়ী। হ্যাঁ। তো যেটা হচ্ছে যে কেন এরকমটা হচ্ছে, এর এক নাম্বার প্রভাবটা তো বললাম যে কার্বন, অত্যাধিক মাত্রায় কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ বা এমিশন। সেটা আহ, হয়তো অন্যান্য দেশগুলোতে অনেক বেশি, কিন্তু বাংলাদেশ সেই তুলনায় একেবারে নগণ্য, 0.17% মাত্র এই কার্বন ডাই অক্সাইড এমিশনের দিক দিয়ে। কিন্তু অন্যান্য দেশগুলোতে যখন বা কিছু কিছু কি আছে, তোমার আন্তর্জাতিক কনফারেন্স আছে বা প্রোটোকল আছে বা ট্রিটি আছে, যেগুলা পরিবেশবাদী যে চুক্তি, যেমন কয়েক বছর বা সবসময় যে ধরিত্রী সম্মেলন বা কফ, এই 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 কিয়োটো চুক্তি বা এই এই চুক্তিগুলা কিন্তু হয়। তো বা প্যারিস চুক্তি, প্যারিস জলবায়ু চুক্তি, যেটা ওটা থেকে কিন্তু অলরেডি আচ্ছা, আমি আমেরিকা। আরেকটা বিষয় বলতে চাই, কিয়োটো প্রোটোকল। আমি একটি বলতে চাই যে আলোচনার প্রেক্ষিতে মনে চলে এসেছে যে কিয়োটো প্রোটোকল। আমরা প্রায় সময় বিভিন্ন পেপার পত্রিকায় আন্তর্জাতিক ভাবে দেখেছি কিয়োটো প্রোটোকল। এটি সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ, হ্যাঁ, বলি। কিয়োটো প্রোটোকল না, শুধু আরো অন্যান্য কিও আছে, আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা আছে, যেগুলো হচ্ছে কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল যেটা হচ্ছে কানাডার মন্ট্রিল কিসে আর কি। আর কিয়োটো হচ্ছে জাপানের একটা কি পরিবেশবাদী সংগঠন। আহ সেটা হচ্ছে যে অনেকগুলা কান্ট্রি মিলে আর কি, মানে তাদের হয়তো কিয়োটো প্রোটোকলের কিটা হয়তো বা জাপানেই আহ বিশেষভাবে। তো এটাও একটা পরিবেশবাদী সংগঠনই, জাপানের আর কি, এই আর কি। তো যাই হোক, ওই, হ্যাঁ, আমি কন্টিনিউ করি তাহলে। ওই এই যে সংগঠনগুলা জি। আসলে সবাই সবাই কিন্তু পরিবেশ পরিবেশ নিয়ে তৎপর। কি আছে, কয়েকদিন আগে আমরা দেখলাম যে সুইডেনের একটা মেয়ে, এই যে গ্রেটা থুনবার্গ, সেও কিন্তু এই যে হ্যাঁ, সে কিন্তু, ধন্যবাদ। হ্যাঁ, সে কিন্তু সবার চোখে একদম আঙ্গুল দিয়ে দেখিয়ে দিছে যে আসলে পরিবেশের যে এই এই বিভিন্ন বিরূপ প্রভাবগুলা যে কি হচ্ছে, বা পরিবেশ যে বিভিন্ন চুক্তিগুলা সবাই একসাথে কার্যকর করার জন্য। কিন্তু আসলে উন্নতশীল বা উন্নত দেশগুলা কি করতেছে, এগুলা জাস্ট চুকিয়ে দেখে, এবং বাংলাদেশ যখন বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে যখন এই বিষয়গুলো তুলে ধরে যে এরকম এরকম প্রভাব পড়তেছে, আসলে ওদের তো সমস্যা নেই, প্রভাবগুলা পড়তেছে কাদের, যারা নিচু অঞ্চলের মানে দেশগুলা, বা যে যে অঞ্চল, যে যে দেশগুলো একদম নিচু জলাভূমির মধ্যে আছে বা নিচু দিকটা, যেমনটা কিন্তু বাংলাদেশ এর মধ্যে একটা অবস্থান আছে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা একটু দেখি, বৈশ্বিক উষ্ণায়নের কারণে যখন বরফ গলতে শুরু করে, তখন কিন্তু বাংলাদেশে কি হয়, নদীর গতিবেগটা চেঞ্জ হয়ে যায়। নদীর গতিবেগ চেঞ্জ হওয়ার ফলে আমাদের দেশে বন্যা বা খরা, এই এই জিনিসগুলা বৈশ্বিক উষ্ণায়নের কারণে কিন্তু এই জিনিসগুলা হয়ে থাকে। বা আমাদের পাশে যে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের পানির উচ্চতা আহ, বৃদ্ধি পায়, যার যার কারণে অত্যাধিক লবণাক্ততা, হ্যাঁ, কারণে কিন্তু বাংলাদেশে যে কৃষি জমির যে অঞ্চলগুলা, সেগুলা কিন্তু মানে যথেষ্ট পরিমাণে সাফার করতে হয়। তো এই এই যে বিরূপ প্রতিক্রিয়াগুলা
অথচ এগুলার জন্য কিন্তু দায়ী কিন্তু উন্নতশীল কান্ট্রি গুলা, তারা কিন্তু এটা তেমন বেশি মাথা ব্যথা নেয় না, তারা জাস্ট শুনেই যায়। অথচ এটা যদি আমরা দেখি যে আমেরিকা প্যারিস জলবায়ু মানে সম্মেলন থেকে কিন্তু অলরেডি তারা বের হয়ে গেছে এই কি থেকে। তার মানে তারা এগুলা কার্বন নিঃসরণের দিকে তারা সবার উপরে থাকলেও অন্যান্য দেশগুলো যে এটা সাফার করতেছে সেগুলা নিয়ে তাদের আসলে মাথা ব্যথা নাই। এই আর কি। তো বাংলাদেশ আসলে এটা মানে আমরা যদি আরেকটু দেখি আগামী 50 বছর, 2050 সালে বাংলাদেশের কিন্তু 1 দশমাংশ জলভূমি বা 1 দশমাংশ মানে এই স্থলভূমি কিন্তু অলরেডি বিলীন হয়ে যাবে, শুধুমাত্র এই 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 মানে বরফ গলার কারণে এবং তাপমাত্রা রাইজের কারণে। আচ্ছা, আচ্ছা, খুব তো গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরাও প্রায় 55 মিনিট 22 সেকেন্ডের মতো চলছে লাইভ। আমরা একটু দীর্ঘায়িত করব, সামান্য একটু বেড়ে আমরা ঘন্টা খানেকের মতো করে আমরা আজকের অনুষ্ঠান সমাপ্তি দিব। আমাদের মধ্যে আপনাকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা পেয়েছি, এবং দর্শক যে আমাদের আলোচনা উপভোগ করছেন, যে এটা আমরা কমেন্টসে দেখতে পাচ্ছি বিভিন্ন জন খুব ভালোভাবে তাদের জানার ইচ্ছা পোষণ করছেন আপনার কাছ থেকে, এবং তারা খুব ভালোভাবে জানতে পেরে ধন্যবাদও জ্ঞাপন করছেন অনেকে। আপনাদেরকেও ধন্যবাদ যারা আমাদের সাথে থাকছেন। এখন খুব সংক্ষিপ্ত ভাবে আপনি বলবেন যে এটা একটা প্রশ্নই, একটা প্রশ্ন থেকে, এবং আমারও জানার ইচ্ছে যে আপনার যে বৈশ্বিক পর্যায়ের যে জলবায়ুগত ঝুঁকি মোকাবেলা, এই জলবায়ুগত ঝুঁকি মোকাবেলা বিভিন্ন দেশ নিচ্ছে, বাংলাদেশ কি নিচ্ছে? বাংলাদেশ এই জলবায়ুগত ঝুঁকি মোকাবেলা করতে সরকার কি পদক্ষেপ নিচ্ছে বলে আপনি মনে করেন, বা কেমন পদক্ষেপ নেওয়া উচিত? হ্যাঁ, গুড কোয়েশ্চন। আসলে বাংলাদেশ সরকার অলরেডি কিন্তু আহ, যখন বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, সাপোজ কপ মানে কনফারেন্স অন পার্টি যেগুলা, তারপর প্যারিস জলবায়ু চুক্তি, সবগুলাতে কিন্তু বাংলাদেশ কি আছে। তো আমার মতে যেটা হচ্ছে কি, বাংলাদেশের যে নীতি নির্ধারকরা আন্তর্জাতিক পর্যায়ে সবসময় এই গ্লোবাল ওয়ার্মিং বা জলবায়ু যে পরিবর্তন বা হ্যাঁ সেই এগুলা রোধে সবসময় অবগত করা উচিত। যদিও কয়েকদিন আগে দেখলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে সবসময় অবগত করতেছেন, যে কারণ আমরা মানে অত্যাধিক পরিমাণে ঝুঁকির মুখে আছি আমরা। তো আসলে সবসময় বলে যায়, কারণ এটার কোনো পদক্ষেপ এতটা বেশি হয় না, গ্রহণযোগ্য হয় না। তারপরও আমার যতটুকু মনে হয় মানে এটার জন্য দায়ী আমরা মোটামুটি কম, তাদের তুলনায় মোটামুটি কমই, কিন্তু তারা আসলে এরকম ভাবে পদক্ষেপটা এরকম ভাবে নেয় না আর কি। তবে এটার জন্য আচ্ছা, আরো জোরালো সরকার কাজ করা সরকার উচিত। কেমন পদক্ষেপ নিবে বলে বা নেওয়া দরকার বলে আপনি মনে করেন? সরকার কেমন পদক্ষেপ নেওয়া দরকার, প্লিজ বলবেন। হ্যাঁ, সরকার হচ্ছে কি, ধরো প্রত্যেকটা আহ, যখন সম্মেলন হয় প্রত্যেকটা সম্মেলনে সবসময় বেশি সাপোর্টিভ বা বেশি ফোর্স দেওয়া, যে এইরকম এরকম বাংলাদেশের যে নেগেটিভ যে ইফেক্ট গুলা পড়তেছে বা প্রভাব গুলা পড়তেছে সেগুলা সবসময় ওদের কাছে তুলে ধরা, বা সবসময় তাদেরকে মানে সজাগ রাখা এই বিষয়গুলা, যে এই এই হচ্ছে বা এটার বিরূপ প্রতিক্রিয়া পড়তেছে বাংলাদেশের উপর। সবসময় এই জিনিসগুলা তাদেরকে মানে মানে সচেতন বা সজাগ রাখা আর কি, এই বিষয়গুলো তুলে ধরা তাদের কাছে। এটাই, বা বাংলাদেশের নীতি নির্ধারকরা সবসময় যখন যে কোনো এক একটা বিষয়কে কি করবে, তখন এটার সাথে জলবায়ুর বিষয়টা সবসময় মানে একটু লেজুর লাগাইয়া দেওয়া, বা যে এইটার কারণে যে এইরকম হইতেছে প্রত্যেকটা ক্ষেত্রে এইরকম ভাবে আচ্ছা, এক এক আচ্ছা, ভাবে আর কি। আরেকটি বিষয় বলি যে আপনার উচ্চশিক্ষার মধ্যে গবেষণা হয়, আপনার উচ্চশিক্ষা নয় শুধু, বিভিন্ন ভাবে গবেষণা হয় পরিবেশগত এবং জলবায়ু গত যে বিষয়টা, এই বিষয়টা বাংলাদেশে গবেষণাকে কেমন দেখছেন? যে পরিবেশ এবং জলবায়ুগত অবস্থান থেকে যে গবেষণা, এই গবেষণা খাতে গবেষণাটাকে কেমন দেখছেন আপনি, বা গবেষণার পরিধি সামনে কিভাবে বাড়ানো দরকার, এটা কি মনে হ্যাঁ, করছেন? আসলে আমি প্রাণীবিদ্যার ছাত্র। প্রাণী নিয়ে যতটুকু আমার এবারে ক্ষুদ্র নলেজ, আহ যতটুকু আচ্ছা, আমি আচ্ছা। জানি 4 বছর না, যাবত, আমরা তারপরে পরিবেশ, আমরা একটু পরিবেশ জিনিসটাকে ও একটু জলবায়ু, কোলাবরেট করছি। হুম, ইটস ওকে, সমস্যা নাই। পরিবেশ ও জলবায়ু সম্পর্কে আমি যতটুকু আমার মানে আমার বেসিক ধারণা আমি ততটুকুই বলতেছি। আমি এছাড়া আমি এতটা বেশি আলাদাভাবে স্টাডি করি নাই, বা আলাদাভাবে আমি এতটা বেশি মানে জানিও না। তারপর আমি যতটুকু জানি ততটুকু আমি বলার চেষ্টা করতেছি। হ্যাঁ,
পরিবেশবাদী যে বিভিন্ন সংগঠনগুলো কিরকম একটিভ বা সেটা আমি বলি। পরিবেশ সংক্রান্ত বা ভূগোল ও পরিবেশ আমি জানি বিভিন্ন ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার আলাদা একটা সাবজেক্টই আছে বা ডিপার্টমেন্টই আছে। তারা তাদের প্রত্যেকটা স্টুডেন্ট যখন উচ্চশিক্ষার ক্ষেত্রে বা উচ্চ গবেষণা করে, তখন তাদেরকেও দেখছি যে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদ বা কর্মসূচি বিক্ষোভ করতে। যেমন আমরা যদি দেখি যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, হ্যাঁ, আমাদের অলরেডি কিন্তু সুন্দরবন একটা অংশ কি করেই কিন্তু রামপাল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। আমরা জানি এটার ইফেক্টটা কিরকম পড়বে সুন্দরবনের উপর। যদি আমরা যেমন কয়লা কয়লার ধোঁয়া বা তেলের যে আবরণ, সেগুলা কিরকম প্রভাব পড়বে সেটা আমরা জানি। কিন্তু আসলে কি রাষ্ট্রীয় যখন কোনো কর্মকাণ্ড বা রাষ্ট্রীয় যখন কোনো পদক্ষেপ, রাষ্ট্র যখন কোনো একটা পদক্ষেপ নেয় পরিবেশের যত বড়ই বিপর্যয় পড়ুক না কেন, তখন আসলে ওই সংগঠনগুলা বা যতই উচ্চশিক্ষা অর্জন করুক না কেন বা যত নীতি নির্ধারকরা থাকুক না কেন, তাদের কথা আসলে তেমন একটা বেশি কি হয় না বা গ্রাহ্য হয় না। কারণ ইতিমধ্যে আমি যদি একটা এক্সাম্পল টানি, তাহলেই আমি রামপাল বিদ্যুৎ কেন্দ্রটাকে আমি এক্সাম্পল হিসেবে টানবো আর কি। হ্যাঁ বলেন, রামপাল নিয়ে দুই একটা কথা না বললেই না, বলবেন প্লিজ। হ্যাঁ, রামপাল বিদ্যুৎ কেন্দ্র আসলে আমাদের দেশে বিদ্যুতের চাহিদা যোগান দেওয়ার জন্য আসলে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, কিন্তু অন্যদিকে মানে আছে কিছু কিছু অসাধু মানে কি আছে, মানুষ আছে যারা ক্ষুদ্র পরিসরে পেতে গেল কিন্তু অন্য দিকটা বিবেচনা করে না বা চিন্তা করে না। সেখানে যে পরিবেশের উপর যে বিরূপ প্রতিক্রিয়া পড়বে বা পরিবেশের যে ভারসাম্য নষ্ট হবে সেইগুলা বিষয়ে তাদের কোনো মানে কি নাই, হ্যাঁ ঠিক, সজাগ নাই বা এক্স্যাক্টলি খেয়াল নাই। এক্স্যাক্টলি এই বিষয়টাই একটু এক্সপ্লেইন করবেন, এক্স্যাক্টলি এই বিষয়টা একটু এক্সপ্লেইন করবেন। ঠিক আছে। হ্যাঁ, এখন সেখানে সবচেয়ে দায়ী হচ্ছে যে কি, দায়ী আমি পার্সোনালি কিভাবে দেব? সরকার হয়তো একদিকে এক্সকিউজ দেখাচ্ছে যে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে, বিদ্যুৎ, হ্যাঁ, মানে মানুষের জনসাধারণ মধ্যে পৌঁছে দেবে, কিন্তু ওই দিক দিয়ে যে আসলে সরকার মানে একদিক একদিক ছেড়ে আরেক দিক নেওয়ার চেষ্টা করতেছে। সেখানে আসলে পরিবেশের জন্য যে এরকম বিরূপ প্রতিক্রিয়া পড়বে, আসলে সেই বিষয়টা সরকার যদি ভাবে তাহলে এদিকে বিদ্যুৎ উৎপাদন হবে না, বা জানি না আসলে বিষয়টা কি, মানে হয়তো বা আচ্ছা, ওইটা নেয়ার জন্য। আহ, আমরা আমরা 1 ঘন্টা 1 মিনিট রান চলছে আমাদের টক শো বা আলোচনা, আমরা খুব গুরুত্বপূর্ণ ভাবে উপভোগ করেছি আলোচনা। আপনাকেও ধন্যবাদ এমডি শওকত আলী। অনেকে কমেন্ট করেছেন যে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আহমেদ, রাসেল ধন্যবাদ, মোহাম্মদ শিফাত ধন্যবাদ, মোহাম্মদ খায়ের ধন্যবাদ, আসিফ ধন্যবাদ, কামাল ধন্যবাদ। অনেকেই বলেছেন যে বিভিন্ন আলোচনা করেছেন, ধন্যবাদ। তারেক বলেছেন সাউন্ড অফ, না সাউন্ড তো শোনাই যাচ্ছে, আমরা চেক করেছি। ধন্যবাদ আপনাকে আজকে আলোচনায় পেয়ে আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের সৃজনশীল আসলে মেধা বিকাশের এই আলোচনা অবশ্যই চলমান আছে, এবং আপনাকে আপনি শেষ বার্তা কি দিবেন আজকের এই ওভারঅল আলোচনা থেকে? আপনি সামারিটা কি টানবেন, সংক্ষিপ্তভাবে বলবেন, আমরা শেষ করে দেব। সামারিটা আসলে কি, আমার লাইফের আমি প্রথমবারের মতো লাইভে আসছি বা এরকম আহ, আমি আচ্ছা আসলে আচ্ছা। আমার প্রায়র কোনো এক্সপিরিয়েন্স ছিল না, মানে পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না, বিধায় আমি একটু জড়তা না। আমার মধ্যে কাজ করতেছে, স্বাভাবিক। আর আমি যে টপিকটা আসলে ওই টপিকটা সম্পর্কে আমি এতটা বেশি ডিপ স্টাডিও করি না বা জানিও না। তারপর আচ্ছা আমি যতটুকু জানার বা যতটুকু জানানোর বা যতটুকু আমি পারছি ততটুকু আমি বলার চেষ্টা করছি। এখন এর মধ্যে যদি আহ জানি না আমি কতটুকু জানাইতে পারছি, তারপরও আমি মনে করি যে সৃজনশীল মেধা বিকাশ যে উদ্যোগটা নিয়েছে বা এরকম, হ্যাঁ ভালো, হ্যাঁ অবশ্যই উদ্বোধনী একটা মানে উদ্যোগ। আমি আশা করব যে প্রত্যেকবারে যাতে এরকম বা এরকম এই উদ্যোগটা যাতে থাকে, কন্টিনিউ থাকে, অবশ্যই, হোক অন্যান্য, হ্যাঁ, অবশ্যই অন্যান্য আপনাকে ধন্যবাদ। বিষয়গুলো যাতে হতে থাকে। জি, অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এমডি শওকত আলী, আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য, আপনার মহামূল্যবান সময় আমাদেরকে উৎসর্গ করার জন্য। অবশ্যই সৃজনশীল মেধা বিকাশ অবশ্যই চুনারুঘাটের মানুষকে একটি সংগঠন হিসাবে নয় শুধু, চুনারুঘাটের মানুষকে এইরকম কিছু শিক্ষা দিতে চাচ্ছে, যে পরিবেশগত অবস্থান নিয়ে, জলবায়ুগত অবস্থান নিয়ে মানুষকে জানাতে চাচ্ছে, এবং আপনাদেরকে, আপনারা যারা কীর্তিমান আছেন চুনারুঘাটের যারা আছেন সকলকে এনে এনে আমরা কিন্তু মেসেজটা দিতে চাচ্ছি। তাই ধন্যবাদ জানাচ্ছি, এবং সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ এই লাইভে যুক্ত থেকে। মোহাম্মদ শওকত আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বর্তমান তিনি স্নাতক সম্পন্ন করে তিনি স্নাতকোত্তর লেখাপড়া করছেন, পাশাপাশি তিনি একজন বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন ক্যান্ডিডেট, তিনি পরীক্ষা দিবেন সামনে, তার জন্য শুভকামনা জানাচ্ছি। এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এমডি শওকত আলী। আমরা আজকের অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি, আপনাকে ধন্যবাদ।
হ্যাঁ রাব্বি, অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে অসংখ্য আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আল্লাহ হাফেজ। ধন্যবাদ, ধন্যবাদ, ঠিক আছে, আমরা এন্ড করে দিচ্ছি।